21 ব্যাচ যখন ঢুকে তখন আমি ক্যাম্পাসে লিটারালি একটা কাইন্ড অফ সেলিব্রেট হয়ে গেছে। আমাদের সময় তো অনলাইনে তো ভাইয়া ছিল না, সো আমরা তো কাউকে দেখে ইন্সপায়ার্ড হওয়ার সুযোগ কম ছিল। যখন তোমার এসিএস এর সাথে কানেকশনটা হইলো, হ্যাঁ, তখন কিন্তু তোমার ওই ম্যাথ অ্যান্ড সায়েন্স নার্ডস এটাকে ছাপিয়ে তুমি এসিএস এর টিচার, এই পরিচয়টা আসলে একটু বড়। তো এই দুটো পরিচয়ের মধ্যে তুমি আসলে যদি প্রায়োরিটি করতে বলি, তুমি কোনটাকে প্রায়োরিটি বেশি দিবা? পুরো বাংলাদেশের সব শিক্ষার্থী আমার ম্যাথ ক্লাস করতেছে। মানে ব্যাপারটা কিভাবে সূচনা হয়েছে, বা ধরেন একটা জটিল টপিক, এটার ভেতরের ইনসাইটটা কি, ওই রকম কন্টেন্ট খুবই কম ছিল। কলেজে ওঠার পর আমার এই বুয়েটের প্রতি আগ্রহটা চলে আসে। এরকম হয়েছে যে আমি লুঙ্গি পরে গামছা ইয়ে করে ঢুকতেছি, আমার একটা স্টুডেন্টের সাথে দেখা, ও ওই হলের স্টুডেন্ট। ওই টাইমটায় 1-2 এর পরেই সবগুলো টিউশন জাস্ট ছেড়ে দিই। তখন একটা ফিনান্সিয়াল ইয়ে ছিল যে আমার কোনো ইনকামই ছিল না, জিরো, লিটারালি জিরো। এরকম হয়েছে যে 2-3 হাজার টাকা দিয়ে পুরো মাস। আমি তখন দেখতাম যে বাংলাদেশের এরকম কোনো এডটেক চ্যানেল নাই যেটাতে এত বেশি লাইক রেশিও। আমার কোনো ভিডিওতে 99-এর নিচে লাইক রেশিও নামে নাই। আমি কমেন্টগুলো দেখতাম। সো ওই জায়গা থেকে কখনো মনে হয় না যে আমি এটা স্টেপ ব্যাক করি, আমি দরকার হলে ঠিক আছে আমি অন্য কিছু করবো, প্লাস এটা করবো। একটা স্টুডেন্টের কি আসলে মানে বুয়েট টার্গেট বা অন্য ইউনিভার্সিটি টার্গেট নাম দেখে হওয়া উচিত, বা ক্রেজ দেখে হওয়া উচিত, মানে কি দেখে হওয়া উচিত? সব কাজ কিন্তু আমি করতাম। মানে আমার ভিডিওর একদম লিটারালি ওয়ান ম্যান, অন্য কেউ ছিল না। থাম্বনেল ডিজাইন থেকে শুরু করে স্লাইড বানানো থেকে শুরু করে এভরিথিং, আপলোড দেওয়া, টাইটেল কি হবে, ক্যাপশন কি হবে। কখনো ক্লাসে মানে ভুল হয়ে গেছিল কিনা, বা ভুল পড়ে ফেলছো, বুঝা এরকম তো হয়। আমাকে ওরকম কোনো প্রেশার দেওয়া হয়নি ফ্যামিলি থেকে যে তোমাকে এটা হইতেই হবে বা এটা করতেই হবে, এরকম কোনো প্রেশার দেওয়া হয়নি। এটা জানি হচ্ছে একটা ইউটিউব চ্যানেল থেকে, ম্যাথ অ্যান্ড সায়েন্স নার্ডস। সো এই নার্ডটাকে তুমি নাকি স্টুডেন্ট? আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা জিরো টু হিরো যে পডকাস্ট সিরিজটা চলতেছে, তো এখানে আমরা সেকেন্ড এপিসোডে আসছি। তো এই পডকাস্টটার একটা ইম্পর্টেন্স আছে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ তার জীবনে কোনো কিছু করার জন্য একদম শূন্য থেকে শুরু করে, কিন্তু ডিফারেন্সটা হয় আসলে সে কীভাবে আসলে গ্রো করে। তো এই এপিসোডে আজকে আমরা আলোচনা করব আসলে সবার প্রিয় রাকিব ভাইয়ার সাথে। সো রাকিব, তুমি কেমন আছো এবং তোমাকে স্বাগতম আমাদের পডকাস্টে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। আজকে ইনশাল্লাহ অনেক কিছু নিয়ে কথা হবে, ইনশাল্লাহ। আমার পুরো জার্নিটা নিয়ে। হ্যাঁ, আমি তোমাকে একটু হেডস আপ দিই যে আমি আসলে এই পডকাস্টে কী করি। এটা হচ্ছে একদমই একটা আনফিল্টার্ড অ্যান্ড আনকাট। আমার অনেক কিছু জানার আগ্রহ আছে, আমি জানতে চাই এবং শিখতে চাই, এই কারণে যে ধরো আমি আজকে একটা শূন্য লেভেলে আছি, তো শূন্য থেকে শুরু করে আমি একটা বড় কিছুতে পরিণত করতে চাই। তো আমরা যদিও জানি যে বড়টা আসলে ডিফাইন করা যায় না এরকম। তো যাই হোক, আমি আমার কথা বাদ দিয়ে আমি তোমার কথা শুনবো, তুমি ইচ্ছা মতো যা বলবো সেটাই। প্রথম কথা, যে আমার যেটা জানার আগ্রহ, তোমাকে সবাই রাকিব ভাইয়া নামে জানে, এটা জানে হচ্ছে একটা ইউটিউব চ্যানেল থেকে, ম্যাথ অ্যান্ড সায়েন্স নার্ডস। সো এই নার্ডটাকে তুমি নাকি স্টুডেন্ট? এইটা হচ্ছে, আমি যখন চ্যানেলটা শুরু করি তখন আমি নার্ড টাইপের ছিলাম। তো এটা আসলে নামটা না কোনো চিন্তা ভাবনা না করেই নাম করে দিয়ে দেওয়া হয়েছে, ওইটা পরে আর চেঞ্জ করা হয়নি। তো যেটা ছিল, আমি একটু পড়াশোনা করতাম না, নার্ডি টাইপের স্টুডেন্ট ছিলাম, যে পড়াশোনা বই এগুলো নিয়ে ভালো লেভেলের এঙ্গেজ থাকতাম। সেটা 9-10 এইচএসসি অ্যান্ড ইউনিভার্সিটিতে উঠেও কিছুটা। সো ওই জায়গা থেকেই, আর যখন আমি শুরু করছিলাম তখন কিন্তু আমি নর্মাল জিনিসটা, আমি একটু কঠিন টপিকগুলো নিয়ে ভিডিও বানাইতাম, যেই টপিকগুলো দেখা যাইত যে মানুষজন সহজে বুঝতো না, অ্যান্ড ইউটিউবে বা অনলাইনে রিসোর্স খুবই কম। সো আমি ওরকম কিছু স্পেসিফিক টপিক যেগুলা একটু অ্যাডভান্স অ্যান্ড যারা একটু টপ লেভেলের পোলাপান আছে, একটু নার্ড টাইপের, ওরা বুঝবে, ওদের জন্য ওই কন্টেন্ট দিতাম। তখন থেকে ওই নামটা শুরু হয়েছে। এরপর তো আস্তে আস্তে একদম জেনারেল সবার জন্যই। বুঝতে পারছি, তার মানে তুমি নিজেও যেমন ছিলা এন্ড ওই অডিয়েন্সের জন্য জিনিসটাকে আসলে কাজ করা শুরু করছিলে। শুরুর দিকে আমি একটু, যারা বেশি এটা কি তোমার ফার্স্ট ইউটিউব চ্যানেল ছিল? ওটার আগে আরেকটা ছিল, মানে এটাতেই ছিল চ্যানেলটা, আমার নামেই ছিল। আমি তখন আমি যেহেতু বুয়েটে কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছিলাম, আমি দেখতাম যে কম্পিউটার সায়েন্স রিলেটেড, স্পেশালি প্রোগ্রামিং রিলেটেড অনেক ভিডিও ইউটিউবে আছে। সো আমি যখন
1 শেষ করি তখন প্রোগ্রামিং রিলেটেড বেশ কয়েকটা ভিডিও বানাইছিলাম, ওগুলা আপলোডও করছিলাম, পরে আর কি প্রাইভেট করে দিচ্ছি বুঝতে পারছি। ওই চ্যানেলটাতেই। আর তোমার চ্যানেলটাতে আমি একটু ঘুরে দেখছি, বুঝছো, হ্যাঁ, ইন্সপিরেশনের জন্য আর কি। সেটা অনেক আগে, অ্যান্ড গতকাল আমি আবার দেখছি একটু। দেখার জন্য সময় দেখলাম যেটা, যে তুমি শুধুমাত্র আইসিটি অ্যান্ড ম্যাথের কন্টেন্ট দিছো এখানে, অ্যান্ড এখানে মাঝে মধ্যে শুধুমাত্র অভিদাদার মনে হয় কয়েকটা ক্লাস আছে, হ্যাঁ, এর বাইরে কোনো ক্লাস নেই। অভিদাদার একটা ক্লাস আছে। একটা করে, আচ্ছা, একটা ক্লাস ওকে। সো এখন ব্যাপারটা হলো যে একজন মানুষের কন্টেন্ট দিয়ে একটা চ্যানেল অনেক বড় হয়েছে, এটা মনে হয় তোমারটারই ওই জায়গাটায়, এবং শুধু একটা ছোট্ট জনরার মধ্যে। অনেকেরই আবার এরকম চ্যানেল আছে, যেমন অনেকগুলো কন্টেন্ট সেখানে আছে আর কি। এটা আচ্ছা, প্রথম চ্যানেলটাই ক্লিক করে গেছে আমি যদি ধরে নিই এরকম, এটা কিন্তু খুবই কম। তুমি কি ইউটিউব নিয়ে নো হাউ তোমার কেমন ছিল? শুরুর দিকে তো আমার খুব একটা জানা ছিল না, বাট এরপর প্রথম যখন আমি ইউটিউবটা শুরু করি সব কাজ কিন্তু আমি করতাম, মানে আমার ভিডিওর একদম লিটারালি ওয়ান ম্যান, অন্য কেউ ছিল না। থাম্বনেল ডিজাইন থেকে শুরু করে স্লাইড বানানো থেকে শুরু করে এভরিথিং, আপলোড দেওয়া, টাইটেল কী হবে, ক্যাপশন কী হবে, সব কিছু আমার একা করা লাগতো, জাস্ট একা, অন্য কারো হেল্প কিন্তু এখানে নেওয়া হয়নি। সো একা যখন করতে যাব তখন তো একটু না একটু জিনিসপত্র শেখা লাগবে। সো ওখান থেকেই আমার অনেক কিছু শেখা, ইউটিউব ভিডিও দেখে দেখেই শেখা, তুমি ডিজাইন করবে, তুমি স্লাইড বানাবে, কিভাবে দিলে অডিয়েন্সের কাছে একটু বেটার যাবে, টাইটেলটা কেমন হওয়া উচিত, কিংবা ট্যাগ এই ব্যাপারটা কি কি সেটিং ঠিক করা লাগে। সো ওখান থেকে আস্তে 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 অলমোস্ট 0 থেকে 1 লাখ সাবস্ক্রাইবার পর্যন্ত যখন হয়, তখনও কিন্তু পুরাটা আমি একাই ম্যানেজ করতাম, কারণ আমার তখনও কোনো আলাদা কোর্স ছিল না, পেইড কোর্স ছিল না, আমার স্টুডেন্ট থেকে, অডিয়েন্স থেকে ইনকাম করার কোনো ইয়েই ছিল না। সো এটা কিন্তু 1 লাখ সাবস্ক্রাইবার হওয়া পর্যন্ত, এরপরেও তখন আমি কি, ফেসবুক গ্রুপ ছিল, পেজ ছিল, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল ছিল, 3টা আমি একাই ম্যানেজ করতাম, ভিডিও শ্যুট থেকে শুরু করে এভরিথিং। সো ওইটার কারণে যেটা হয়েছে, আমার এখন ওই নলেজটা আছে। আমাকে যদি বলেন আবার 0 থেকে শুরু করতে, বা ফর এক্সাম্পল এমন কিছু হইলো যে আমার সাথে এখন কেউ কাজ করতেছে না, আমার টিম সাইজ 0 হয়ে গেছে, কেউ নাই, আমি একা আবার কন্টিনিউ করতে পারবো, একদম 0 থেকে সব কিছু আবার বিল্ড করতে পারবো। সো ওই এক্সপিরিয়েন্সটা হয়েছে হচ্ছে আমার ফার্স্টের, যে 0 থেকে 1 লাখ সাবস্ক্রাইবার, বুঝতে পারছি ওই জার্নিটায়। আচ্ছা, এখানে একটা ব্যাপার কি, যে তুমি যে একা পুরোটা মানে চেষ্টা করলা, এক ব্যাপারটা খেয়াল করে দেখো, তুমি তো নিজেকে বলে একটু নার্ড স্টুডেন্ট টাইপের, তো যদি নার্ড স্টুডেন্ট টাইপের হয়, তার কিন্তু এই সব বিষয় নিয়ে একটু মনে হয় নলেজ কম থাকার কথা না? তাহলে প্রয়োজনে আস্তে আস্তে শিখে ফেলছো আর কি এটাতে। ওকে, তুমি যখন স্টুডেন্ট অবস্থায় ছিল তখনই তুমি ভাবছিলা যে তুমি এরকম কিছু বিল্ড করবা? তাহলে ভাবনাটা কোথা থেকে শুরু? ভাবনাটা শুরু, এটা আসলে অনেক লম্বা একটা, বলো, লম্বাটাই শুনি। ঠিক আছে। তো আমি যখন 9-10 ছিলাম, আমার স্কুল ছিল, প্রাইমারি স্কুল ছিল একদম গ্রামে, হাই স্কুল ছিল ঢাকায় রাজুকে, আমার আব্বু এখানে চাকরি করতো, তো ওই সুবাদে হচ্ছে আমি রাজুকে ভর্তি পরীক্ষা দিয়ে এখানে চান্স পাই, তারপর এখানে চলে আসি। তখনই আমার প্রথমবার ঢাকা আসা হয় আর কি, ক্লাস 6-এ। তো আব্বু থাকতো, আম্মু তখনও গ্রামে, আম্মু ওখানে টিচার ছিল। সো আব্বুর সাথে আমি আর আব্বু ঢাকা থাকতাম আর কি, টাফ জার্নি ছিল। পরে আস্তে আস্তে রাজুকে আস্তে আস্তে কন্টিনিউ করতে থাকলাম। 9-10, 6-7-8 আমি অ্যাকচুয়ালি পড়াশোনা করতাম না। আচ্ছা, সো গ্রাম থেকে আসছি, সো গ্রামে আসা যাওয়ার মধ্যেই থাকতাম, বাট স্টিল টপ ছিল না। 6-7-8 আমি একদমই টপ ছিলাম না, আমি পড়াশোনায় ওকে করতাম না, সো মোটামুটি অ্যাভারেজ। 9-10-এ এসে যেটা হয়, এসএসসি পরীক্ষা, তো আম্মু এদিকে শিফট হওয়া শুরু করে। আগে যেটা হইতো যে আমরা বাড়িতে যাইতাম, তো আমার যেহেতু এসএসসি পরীক্ষা, তো এখন এরপর থেকে আম্মু আসা শুরু হয়, আর আমার ছোট ভাইও চলে আসে। আমার ছোট ভাই এসে রাজুকে ভর্তি হয়, তো তখন থেকে হচ্ছে পড়াশোনা একটু বেশি করা, নার্ড টাইপের আর কি। তো তখন টপার ছিলাম, যে রাজুকে ফার্স্ট সেকেন্ডের মধ্যে থাকতাম। 9-10 থেকে, বেসিক্যালি 9-10 থেকে আমার পড়াশোনাটা শুরু হয়। সো ওই যে ধাক্কাটা, পড়াশোনার যে পুশটা চলে আসে, নিজের থেকে আসছে। আমার ব্যাপারটা হচ্ছে যে আমার আব্বু আম্মুকে কখনোই এটা নিয়ে আমাকে ফোর্স করা লাগে নাই, একবারও বলাও লাগে নাই যে রাখি পড়তে বসো বা এরকম কিছু, আমি নিজে থেকেই ইয়ে হয়েছে। তো গেলো এসএসসি, গেলো এসএসসিতে আমার রেজাল্ট কিন্তু আলহামদুলিল্লাহ টপ ছিল, বোর্ডে স্ট্যান্ড করা। তারপর এইচএসসিতে গেলাম, সেম। তো তখনও নার্ড, পড়াশোনা করতাম, টপের মধ্যেই ছিলাম। অ্যান্ড
কলেজে ওঠার পর আমার এই বুয়েটের প্রতি আগ্রহটা ওকে চলে আসে। ইঞ্জিনিয়ারিং দেখতাম যে এটা বইয়ের, সবাই মোটামুটি ফার্স্ট ইয়ার উঠে মনে হয় সবাই হ্যাঁ ওই যে বইয়ের মধ্যে যখন অঙ্কগুলা দেখা যায় দেখবেন হ্যাঁ, সাইডে যখন ইয়েটা দেওয়া থাকে বুয়েট, এই অঙ্কটা একটু অন্যরকম, Okay. বুয়েট আসছে মানে এটা চ্যালেঞ্জিং, ইয়েস ওখান থেকেই মানে ফ্যাসিনেশনটা শুরু ক্রিয়েট হওয়া শুরু হয়। আমাদের সময় তো অনলাইনে তো ভাইয়া ছিল না, সো আমরা তো কাউকে দেখে ইন্সপায়ার্ড হওয়ার সুযোগ কম ছিল আর কি। তো এইচএসসিতে ওইটাই টার্গেট ছিল, সেই ওয়াইজ আগাইতে থাকলাম, বইটা ভর্তি হলাম। তো বইটা ভর্তি হওয়ার পর তখনও কিন্তু আমার রেজাল্ট একই রকম ছিল, বইটা হওয়ার পরেও ফার্স্ট 3 সেমিস্টার সিজিপিএ 4/4 ছিল। তো তখনও টার্গেট যে বইটা যারা টপের দিকে হয় ওরা হচ্ছে টিচার হবে, ওকে আমার টার্গেট ওটাই ছিল যে আমি বইটার টিচার হব, পরে হয়তো পিএইচডি করতে যাব, তারপর আবার এসে এটা কন্টিনিউ করতে। কারণ বইটা ভর্তি হওয়ার পর আমি যেটা দেখছি যে আমার ডিপার্টমেন্টের টিচার যারা, কম্পিউটার সায়েন্সের টিচার যারা, ওরা মানে লিটারালি আইডলাইজ করার মতো মানুষ এরকম। ওকে আলহামদুলিল্লাহ যে আমাদের সিএসসি ডিপার্টমেন্টে এরকম অনেকজন টিচার পাইছি, মানে লিটারালি টিচিং বলেন, পার্সোনালিটি বলেন, সব দিক থেকেই নলেজেবল বলেন, সব দিক থেকে একদম আইডলাইজ করার মতো। সো ওই জায়গা থেকে যখন আমরা ওদেরকে দেখছি, আমি ওদেরকে দেখছি, ডেফিনেটলি ওনাদের মতো হওয়ার তো একটা ফার্স্ট ইয়ারে নাকি কলেজ? ফার্স্ট ইয়ারে মানে বুয়েটে ভর্তি হওয়ার পরে। তো ওই ওয়াইজ আগাইতে থাকলাম। এরপরে যেটা হয়, তখন কিন্তু আমার ফুল টার্গেট যে আমি ইউনিভার্সিটির টিচার হব। তো তারপর যেটা হয়েছে, কোভিড চলে আসছে, তখন আমি হচ্ছে 1-2-তে অ্যান্ড কোভিড চলে আসার পর ক্লাসগুলো সব অনলাইনে শিফট হয়, লম্বা একটা ছুটিও পাওয়া গেছিল। অ্যান্ড এর পাশাপাশি তখন হচ্ছে আবরার ফাহাদ ভাইয়ার ইনসিডেন্টটাও হয়, তো বুয়েট অনেক দিনের জন্য বন্ধ ছিল। সো এই বন্ধ টাইমটাতে কি করা যায়, তো আমি তখন টিউশন শুরু করি। আমি অফলাইনে বাসায় গিয়ে পড়াইতাম, অনেকগুলা টিউশন ছিল এরকম। তারপর হচ্ছে অনলাইনে আমি আরেকজনকে পড়ানো শুরু করি, ও হচ্ছে ফরেন স্টুডেন্ট, ওকে মানে বুয়েটেরই একজন সিনিয়র ভাইয়া, ওনার মেয়ে আর কি। তো সিঙ্গাপুরে পড়াশোনা করতো, আমি ওকে অনলাইনে ট্যাব দিয়ে লিখে পড়াইতাম আর কি। এরপর থেকে তখন আমি ইউটিউব ফেসবুকে তো মোটামুটি দেখতাম যে অনলাইনে অনেকে পড়াচ্ছে। 2019-এর দিকে ঘটনা? এটা 2019 না, একটু পরের দিকে। এটা হচ্ছে 2020-21। আচ্ছা, কোভিডের মাঝে। হ্যাঁ, তখন আমি দেখতাম যে সবাই পড়াচ্ছে। তো তখন থেকে আমি দেখতাম যে সবাই হচ্ছে জেনারেল অডিয়েন্স, মানে খুব সহজ জিনিসপত্র, একটা ফর্মুলা, এই ফর্মুলার ম্যাথ শেষ, মানে কমন যেই ধরেন বিভবের ফর্মুলা, এটা কি এই রিলেটেড ম্যাথ না, মানে ব্যাপারটা কিভাবে সূচনা হয়েছে, বা ধরেন একটা জটিল টপিক, এটার ভেতরের ইনসাইটটা কি, ওই রকম কন্টেন্ট খুবই কম ছিল। স্টিল এটার একটা কনস্ট্রেইন্ট আছে। মানে এখনো তুমি যে জিনিসটার কথা বলতেছো, ওই জিনিসটা কিন্তু এখনো কনস্ট্রেইন্ট আছে, মানে যারা শুনতেছে তাদের জন্য বলতে চাচ্ছি এটা আর কি। কন্টিনিউ করো। তো যেটা হয়েছে, আমার তখন ব্যাপারটা এরকম ছিল, আমি কলেজে ধুমায় পড়ছিলাম, কোনো টপিক বাদ রাখি নাই এইচএসসিতে। সো পুরো এইচএসসি সিলেবাসের এমন কোনো টপিক নাই যেটা ধরেন আমি একদম ডিটেলসে পড়ি নাই, আমার ওই নলেজটা ছিল। সো আমি স্টুডেন্টদেরকে ওটা শেয়ার করতে পারবো, ওরকম একটা কনফিডেন্স আমার ছিল যে আমি যদি ওটা করি, যেটা এখন কেউ করতেছে না, তাহলে হয়তো অনেক স্টুডেন্ট ইয়ে হবে, বা আমি এই ব্যাপারটা যেভাবে বুঝাবো, এভাবে বুঝাইলে হয়তো স্টুডেন্ট অনেক বেনিফিট হবে। সো ওই ধারণা থেকে আমি হচ্ছে 2022 সালের দিকে আমার প্রথম একটা ভিডিও বানাই। প্রথম ভিডিওটা ফিজিক্সের ছিল। সো এটা বেসিক্যালি নোড, তারপর অনেক জটিল সার্কিটের তুল্য রোধ, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কেমনে বাইর করে, যে আপনারা দেখবেন কিউব, তারপর বিশাল বড় সার্কিট, ওইটা নিয়ে একটা ভিডিও বানাই। প্রথম ভিডিও ছিল ফিজিক্সের, ওই টপিকটা আমি ভালো বুঝতাম, সো ওটার উপর কনসেপ্ট কম ছিল। ওই ভিডিওটা আমি প্রথম আপলোড করি। তো দেখলাম স্টুডেন্টরা অনেক পছন্দ করতেছে কমেন্টে, তারপর অনেক জায়গায় অনেক পছন্দ করতেছে। তখন হচ্ছে আমি বুয়েটে 2-1-এ, মানে সেকেন্ড ইয়ারের ফার্স্ট সেমিস্টারে, তো দিলাম, স্টুডেন্টরা খুব ভালো ইয়ে করতেছে। এরপর এরকম আরো কিছু ভিডিও আমি আস্তে আস্তে, যে গ্রাফিক্স ট্যাব আছে না, গ্রাফিক্স ট্যাবে লিখে, ওই যে ফেস টেস দেখা যায় না, জাস্ট গ্রাফিক্স ট্যাবে লিখে ভিডিও আপলোড দিলাম। এরপর হচ্ছে ইন্টিগ্রেশনের কিছু কনসেপ্ট ছিল যেগুলা বুঝতো না, তো আমি ইন্টিগ্রেশনের কনসেপ্টগুলো দেওয়া শুরু করলাম, কিছু শর্টকাট। তারপর এরিয়া বাই ইন্টিগ্রেশন,
মানে ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল যে বের করে, এই টপিকটা সবাই বুঝতো, বাট স্পেসিফিক কেন এটা হচ্ছে and কি কি ধরনের কনসেপ্ট হইতে পারে, দুইটা গ্রাফ থাকলে কিরকম, ওদের ইন্টারসেক্টিং পয়েন্ট একটা থাকলে কিরকম, দুইটা থাকলে কিরকম, চারটা, ওই কেসগুলো আমি সুন্দর করে এক্সপ্লেন করলাম। দেখলাম ওটাও ফলাফল নিচ্ছে। তখন হচ্ছে 21 সালের অ্যাডমিশন সিজন চলতেছে, 21 সালের অ্যাডমিশন সিজন চলতেছে। তো আমি যেটা করলাম, দেখলাম যে ফলাফল ভালো দেখতেছে। তো 21 সালের অ্যাডমিশনের সিজনের সময় আমি একটা সিরিজ নামাই দিলাম, ক্যালকুলেটর হ্যাক্স। এটা একটু আগে নামানো হয়েছে, ক্যালকুলেটর হ্যাক্স। আমি বলছিলাম যে ক্যালকুলেটর দিয়ে যেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে অনেক কিছুই সলভ করে ফেলা যায় একাই। তো ওটা, ওই সিরিজটা এখনো আছে ইউটিউবে। ওগুলা একদম সবকিছু স্লাইড, থাম্বনেল, ভিডিও এডিট, আপলোড, মানে প্রত্যেকটা, এখানে অন্য কোনো মানুষের কোনো ইয়ে ছিল না আর কি, ইনক্লুশন ছিল না। সো ক্যালকুলেটর দিয়ে কিভাবে এমসিকিউ গুলো সলভ করতে পারবে বা কিভাবে করতে পারবে, ওইটার একটা সিরিজ নামাই। ম্যাট্রিক্স, তারপর ভেক্টর, তারপর বহুপদী, জটিল সংখ্যা ভাবে করে, ওটাও ছিল স্ক্রিনে রেকর্ড করে। তো ওইটারই মানে ইয়েটা ছিল অনেক বেশি, মানে স্টুডেন্টদের এঙ্গেজমেন্ট, অনেক স্টুডেন্ট ওটা দেখতেছিল। অ্যান্ড এরকম হয়েছিল যে 21 ব্যাচের ইঞ্জিনিয়ারিং ব্যাচের, মানে ইঞ্জিনিয়ারিং এর যত স্টুডেন্ট আছে যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবে, বুয়েট, কুয়েট, রুয়েট, সো ওদের সময় আবার প্রিলি বলে একটা ব্যাপার ইন্ট্রোডিউস হয়েছে। এক্স্যাক্টলি কোন ব্যাচের সময় আমি ভুলে গেছি, 22 ব্যাচের দিকে কিনা নাকি 21 বা 22, ওইটার কিছু একটা হবে। সো প্রিলি যেহেতু, সো ক্যালকুলেটরে এমসিকিউ সলভ করার উপর একটা এক্সট্রা ইয়ে ছিল, প্রেশার ছিল সবার উপরে। তারপর কুয়েট, রুয়েট, ওগুলোতে তো এমসিকিউ হইতো। ইঞ্জিনিয়ারিং এমসিকিউ গুলো যদি হাতে করতে যায় একটু টাফ। সো ক্যালকুলেটর দিয়ে ও যদি ট্রিক্সগুলো জানে, তাহলে দেখা যায় ক্যালকুলেটর দিয়ে ম্যাথামেটিক্সের মোটামুটি 30-40% ইজিলি সলভ করে ফেলা যায়, ক্যালকুলেটর আর ওর নিজের কনসেপ্টটা যদি কম্বাইন করে। সো আমি ওটাই করছিলাম, ক্যালকুলেটর দিয়ে কি করা যায়, প্লাস তোমার যদি কনসেপ্টটা থাকে, এই দুইটার কম্বিনেশন খুবই ডেডলি একটা কম্বিনেশন হতে পারে। ওইটা আমার প্রথম একটা সিরিজ যেটা অনেক হিট খায়। আচ্ছা। সো একই টাইমে একটু পরে ওদের অ্যাডমিশনের ঠিক আগ দিয়ে আমি আরেকটা সিরিজ নামাই, এমসিকিউ হ্যাক্স। এটা মূলত আবারও বুয়েট প্রিলিকে টার্গেট করে, ঢাকা ইউনিভার্সিটি, মানে বাংলাদেশের যত যে জায়গায় এমসিকিউ আছে ওগুলোকে টার্গেট করে এমসিকিউ হ্যাক্স। আগেরটা ছিল ক্যালকুলেটর দিয়ে, এটা হচ্ছে এমসিকিউ দিয়ে। এইটারও ভালো লেভেলের সাড়া পাইছিলাম। এন্ড দেখা গেছে ধুম করে আমার সাবস্ক্রাইবার 50,000 গিয়ে হিট করে। আচ্ছা। 0 থেকে 20 ক্যালকুলেটর হ্যাক্স, যখন এমসিকিউ হ্যাক্সটা দিছি, ধাম করে উইদিন এক মাসও না 50-60 এরকম লেভেলে চলে যায়। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে ওই দুইটা সিরিজ, ওগুলো কিন্তু তখন কমপ্লিটলি ফ্রিতে ছিল। আমি তখনও কিন্তু আমার কোনো কোর্স বা কোনো রেভিনিউ সোর্স ছিল না। যেটা হয়েছিল, আমি তো টিউশন করাইতাম, আপনাকে বললাম যে 1-2-তে থাকতে, যখন কোভিড আসছে, তো টিউশন করে আমি অনায়াসেই 70-80 হাজার টাকার মতো ইনকাম করতেছিলাম। তো ডেফিনেটলি আমি কিন্তু তখনও আমার মেইন টার্গেট কিন্তু এদিকে ছিল না, আমার তখনও টার্গেট বুয়েটে ইয়ে করা। তখন কিন্তু আমি পড়াশোনা পুরোদমে চালাইতেছি। সো পড়াশোনা প্লাস এই ভিডিওগুলো আপলোড দেওয়া, ম্যানেজ করা কিন্তু এত সহজ না। একটা 10 মিনিটের ভিডিও বানাইতেও কিন্তু নিজে সব কাজ করা হয়, অনেকক্ষণ টাইম লাগে। সো দেখা গেছে আমার পড়াশোনার পাশাপাশি এইটা আবার টিউশন আমি কেমনে ম্যানেজ করবো। সো আমি ওই টাইমটায় 1-2 এর পরেই সবগুলো টিউশন জাস্ট ছেড়ে দিই। তখন একটা ফিনান্সিয়াল ইয়ে ছিল যে আমার কোনো ইনকামই ছিল না, জিরো, লিটারালি জিরো। এরকম হয়েছে যে 2-3 হাজার টাকা দিয়ে পুরো মাস হলে থাকতাম। তখন তো কোভিড, সো বাসায় এক্সট্রা কোনো খরচ ছিল না। সো খাইতাম তো বাসায়, থাকতামও বাসায়, সো এক্সট্রা কোনো খরচ নাই। হ্যাঁ, খামায় টামায় ভিডিও করতাম, সো এসি টেসিও কিছু ছিল না। তো ওই সিরিজটা যখন আমি দিই, এরপর 21 ব্যাচ হচ্ছে বুয়েটে আসে। কোভিডটাও শেষ হয়, মানে হল টল খুলে, ইউনিভার্সিটিও খুলে। মজার ব্যাপার হচ্ছে 21 ব্যাচ যখন ঢুকে, তখন আমি ক্যাম্পাসে লিটারালি একটা কাইন্ড অফ সেলিব্রেট হয়ে গেছে। হ্যাঁ, আমি তখন থার্ড ইয়ারের স্টুডেন্ট, অ্যান্ড ফ্রেশার যে ব্যাচটা আসছে, 21 যে ব্যাচটা আসছে, ওই ব্যাচের সবাই, অলমোস্ট সবাই আমার স্টুডেন্ট। আমি যেখানেই যাইতাম, হলে বলেন,
কিংবা আমাদের ডিপার্টমেন্টে কিংবা ক্যাফেটেরিয়ায় কিংবা মেইন ক্যাম্পাসে সব জায়গায় আমার স্টুডেন্টরা থাকতেন। এরকম হয়তো ওরা দেখে সেলফি তুলতেছে, অটোগ্রাফ নিতেছে। আচ্ছা, গ্রেট। এই 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 ফিলিংটা না ধরেন আপনি বুঝাইতেই পারবেন না। আপনি একটা থার্ড ইয়ারের স্টুডেন্ট, আপনার থেকে 3 ব্যাচ জুনিয়রের যারা আছে ওরা লিটারালি আপনার পাগলা ফ্যান। ওকে। টিচার ধরেন এরকম হয়েছে যে আমি ডিপার্টমেন্টে যাইতেছি সিটি দেওয়ার জন্য, ক্লাস টেস্ট, স্যার এখানে দাঁড়ায় আছে, স্যার এখানে দাঁড়ায় আছে, আমার এইরকম একটা ঘটনা মনে আছে। তো আমি যাচ্ছি, রুমে ঢুকবো, পিছন থেকে আমার স্টুডেন্টরা ডাক দিচ্ছে 4-5 জন, স্যার কিন্তু ওখানে দাঁড়ায় আছে। তো সবাই আমাকে ডেকে দিয়ে মানে ডাক দিচ্ছে ভাইয়া ভাইয়া, পরে ছবি টবি তুলছে। তো স্যার তাকায় ছিল, পরে স্যারও একটু বললো আর কি এই ব্যাপারগুলোতে। তারপর আমি গিয়ে সিটি দিতে গেলাম আর কি। আর এটাও হইতো যে হলে আমি লুঙ্গি পরে হাঁটতেছি, মানে আমাদের ওয়াশরুমে যাওয়া লাগে বেসিক্যালি। এটা ওয়াশরুম আমার রুমের 3-4টা রুম পরে, তো ওয়াশরুমে তো ছেলেরা ইউজুয়ালি লুঙ্গি পরে বা খালি গায়ে চলে যায় বা গামছা পরে। তো এরকম হয়েছে যে আমি লুঙ্গি পরে গামছা ইয়ে করে ঢুকতেছি, আমার একটা স্টুডেন্টের সাথে দেখা। ও ওই হলের স্টুডেন্ট। তখন তো অ্যাকচুয়ালি ও তো বিশ্বাস করতে পারতেছে না, ও তো বিশ্বাস করতে পারতেছে না। তারপর মানে তখন আমার লিটারালি আমার পুরা লাইফের সবচেয়ে একটু বলি যে এই জায়গায় মনে হয় কেউ মানে ভিডিওটা পজ করে আবার মনে হয় এই ছবিটা সার্চ করতে যাবে যে আসলে এই ছবিটা আছে কিনা। আমার লাইফের মানে টিচিং ক্যারিয়ার বলেন সবচেয়ে হ্যাপিয়েস্ট টাইমটা ছিল ওইটা। ওকে। হ্যাঁ, কারণ প্রত্যেকটা স্টুডেন্ট লিটারালি আমি সামনাসামনি দেখতেছি, ওরা এসে ভাইয়া ভাইয়া ছবি তুলতেছে, হ্যান্ড তুলতেছে। এটা আপনি বলে বোঝানো যায়, বলে বোঝেন। এখন তো ধরেন রাস্তায় বেরোলে স্টুডেন্ট এসে, এখন তো ওই ফিলিংটা আর ওইটা ছিল ওই সময় তোমার ছিল রিয়েল ইম্প্যাক্ট ছিল আর কি। ওরা আসলে রিয়েলি হেল্পটা পেয়েছে। নর্মালি কি হয় দেখো, তুমি এটা ফেস করছো যে 9, 10, 11, 12 স্টুডেন্ট ওরা একটা ক্রেজে থাকে। তো ওই জায়গার থেকে হয়তো বা যে স্ক্রিনের বাইরে তোমাকে দেখতেছে, এই জায়গা থেকে তোমাকে ভিড় করতেছে, এটা একটা। বাট ওই যে স্টুডেন্ট যারা ছিল, যারা বইটা চান্স পেয়েছে, ওরা কিন্তু ধরো যে একটা ফিল্টার্ড স্টুডেন্ট প্যানেল। তো ওরা যখন তোমার কাছ থেকে রিয়েল টাইম একটা হেল্প পাইছিল, তো ওই হেল্পের কারণে কিন্তু চলে আসছে। সেটা কিন্তু একটা আলাদা জিনিস আসলে। আচ্ছা, তখন ওই জিনিসটা আমাকে একটু বড় করে ধাক্কা দেয় যে আমি তো এখানে অনেক বড় একটা ইম্প্যাক্ট রাখতে পারতেছি আমার পড়ানোটা দিয়ে। সো তখন আমি একটু চিন্তা করতে থাকি যে এটা অ্যাকচুয়ালি কন্টিনিউ করা উচিত। আমার প্রফেশন না হইলেও এমনিই কন্টিনিউ করা উচিত আমাদের অ্যাটলিস্ট স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য। ওকে, সো আমি কন্টিনিউ করতে থাকি। ভিডিও আপলোড আমি বন্ধ করি না, ওই ট্যাবেই আপলোড করা শুরু করতে থাকলাম। তারপর এইচএসসি 22 ব্যাচের সময়, তাদের এইচএসসি পরীক্ষা, এটা কিন্তু টার্গেট ছিল আমার যে এমসিকিউ হ্যাক্স, ক্যালকুলেটর হ্যাক্স, অ্যাডমিশন ক্যান্ডিডেটদেরকে টার্গেট করে, এইচএসসিদের টার্গেট করে, কারণ ক্যালকুলেটর তো এইচএসসিতে ইউজ করা যায়। পরে যখন 22 ব্যাচের এইচএসসি পরীক্ষা পরপরই, কিন্তু কারণ 21-এর অ্যাডমিশন শেষ হয়েছে, এর পরপরই হচ্ছে 22-এর এইচএসসি পরীক্ষা। তো ওদের জন্য আমি আরেকটা সিরিজ নিয়ে আসি, সেটা হচ্ছে ফাইনাল রিভিশন ক্লাসেস। ওকে, সিরিজটার নামই ছিল এটা, আচ্ছা, ফাইনাল রিভিশন ক্লাসেস। তো শর্ট সিলেবাস ছিল, তো শর্ট সিলেবাসের প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে ওইগুলা আমি হচ্ছে ছোট্ট ক্লাসের মাধ্যমে, ছোট ক্লাস না 2-3 ঘন্টার ক্লাসের মাধ্যমে একটা চ্যাপ্টার কভার করে দিই। ওইটারই এক্সটেন্ডেড ভার্সন এখন কারেন্টলি ইউটিউবে আছে, সেটা অনেক মানুষজন দেখতেছে। তো 22 ব্যাচের পরীক্ষার আগের দিন, পরীক্ষার আগে আমি এগুলোর নাম দিয়েছিলাম হচ্ছে এক্সাম নাইট রিভিশন টাইপের একটা ইয়ে করে ফাইনাল রিভিশনটা। তো ওগুলার মানে রেসপন্স ছিল ইনসেইন। লিটারালি একদিনে প্রত্যেকটা ভিডিও 1.5 লাখ 2 লাখ করে মানুষ দেখছে, মানে ভিউ হয়েছে 1.5 লাখ 2 লাখ, অত মানুষ না তো। সো একজন যদি 2 বার ভিউ করে ওইটা এরকম ছিল। সো 1.5 থেকে 2 লাখ বার ভিউ হয়েছিল। সো আমি ইউনিক ভিউয়ার দেখা যায় আর কি ইউটিউব থেকে। সো আমি দেখতেছিলাম যে অলমোস্ট 55-56 হাজারের মতো ইউনিক ভিউয়ার ছিল ওই টাইমটায়। তো এইচএসসির আগ দিয়ে, তো তখন ওটার স্কেলটা আরো বড় ছিল। ওই ধাক্কায় আমি 1 লাখ সাবস্ক্রাইবার হিট করে ফেলছি। তো গেল। তখনও কিন্তু মানে তখন আমি কিন্তু আমার ওই ব্যাপারটা আরো বড় হচ্ছে যে আমি আসলে আরো বড় ইম্প্যাক্ট রাখতে পারতেছি, অনেক বড় একটা ইম্প্যাক্ট রাখতেছি। একটা ব্যাপার ছিল ফিনান্সিয়াল। তখনও কিন্তু 0 থেকে 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে। এখন কি তুমি যেহেতু 22-এ আসছো, তার মধ্যে টিউশন করাচ্ছ এসে ঢাকায়?
এটাই কন্টিনিউ করতেছো? এটাই কন্টিনিউ করতেছি। আমি বাড়ি ছেড়ে আসিনি, কিন্তু আমার বাসা কিন্তু উত্তরা। সো আমি বাসা অ্যান্ড হল মিলায় থাকতাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, সো দেখা যেত এরকম আমি বাসায় ভিডিওগুলো শুট করছি, আমার তখন উইকেন্ডগুলো স্যাক্রিফাইস করা লাগতো। ওকে। সো উইকেন্ডে আমি বাসায় গিয়ে শুট করতাম, হলে এসে এডিট করতাম, তারপর আপলোড করতাম। সো যেটা হয়েছে ওই তো 0 থেকে 1 লাখ সাবস্ক্রাইবার হলো। আমি এখন পর্যন্ত ওখান থেকে কোনো ইনকাম করি নাই। লিটারালি আমার রেভিনিউ অফ করা ছিল, মানে আমি অ্যাডটা কোনোদিনও অন করি নাই এখন পর্যন্ত। অফ করা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে, কোনো ইউটিউব চ্যানেলেই আচ্ছা, মনিটাইজেশন অন করানো, অফ ফেসবুকেও? করা। আচ্ছা। সো মানে অ্যাড্রেসটা একটু ডিস্টার্বিং একটা হয় আর কি, অ্যান্ড যেই রেভিনিউটা আসে ওইটার তুলনায় ওই এক্সপিরিয়েন্সটা খারাপ হয় আর কি স্টুডেন্টের। ওকে, সো একটা ঝামেলা ছিল যে এখান থেকে তো কোনো টাকা পয়সা আসতেছে না। তো তখন অভিদাদা আর অপার ভাই আমাকে হচ্ছে অ্যাপ্রোচ করে যে এসিএস ইঞ্জিনিয়ারিং ব্যাচে কিছু ক্লাস নেওয়ার জন্য। এর আগেও আমাকে অ্যাপ্রোচ করা হয়েছিল। তখন আমি বলছিলাম যে আমার আসলে এই দিকে কোনো ইচ্ছা নাই, মানে ক্যারিয়ার হিসেবে এটাকে নেওয়ার, বা এটা যদি আমি কোর্সে ক্লাস টাস নেই, একটা কমিটমেন্ট থাকে, আমার হয়তো এটা হ্যাম্পার হবে। তো তখন আমি না করে দিছিলাম। এরপর 22 ব্যাচের ইঞ্জিনিয়ারিং এর সময় আমাকে আবার করা হয়। তখনও আমি বলি যে লাইফ ক্লাস এগুলো আমি নিতে পারবো না, এগুলো নিলে আমি না। তো শুরুতে যখন আমাকে অ্যাপ্রোচ করেছিল আমি তখনও না বলছি। এরপর হচ্ছে দাদা আর অপার ভাই আমাকে হচ্ছে ডাকায় নেই, বলছে দেখা করতে চায় সামনাসামনি। তো সামনাসামনি দেখা করবে। তো ওখানে গিয়ে ওরা আমাকে কনভিন্স করলো যে তুমি যেভাবে দিতে চাও, তোমার যেভাবে কমফোর্টেবল তুমি সেভাবে দাও। তো তখন আমি বলছি যে আমি রেকর্ড করে দিব, অ্যান্ড রেকর্ড করে স্ক্রিন শেয়ার করে আমি যেভাবে ইউটিউবে ক্লাস নিই ওভাবে ভিডিওগুলো শুট করে আমি দিব আর কি। মানে তুমি যেভাবে কমফোর্টেবল ছিলে, যেভাবে কমফোর্টেবল ছিলাম ওভাবে। সো আমি প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ ক্লাস, 22 ব্যাচের ইঞ্জিনিয়ারিং এর সময় এমসিকিউ ক্লাস আমি দিই। আচ্ছা, তো ভালো সাড়া পাইতেছিলাম। এরপর ওখানে একটা পেমেন্ট ছিল আর কি, যে এতগুলা ক্লাস এটার এগেনস্টে তুমি এই পরিমাণ পাবো, পার ক্লাস একটা পেমেন্ট ছিল। আমি দেখলাম যে এইচএসসি 22-এর সময় আমার স্টুডেন্টরা অনেক ক্লাস দেখছে। হ্যাঁ, সো ইঞ্জিনিয়ারিং তো আমি পড়াচ্ছি, কিন্তু ভার্সিটিতে আমি পড়াচ্ছিলাম না। সো আমার মনে হয় যে আমি একটা কোর্স নামাই, আমার মনে হচ্ছিল আমি একটা কোর্স নামাই যে ইঞ্জিনিয়ারিং তো ওইদিকে আছে, ভার্সিটি প্লাস গুচ্ছ এমসিকিউ হ্যাক্স। ওকে, কোর্স আকারে এটা? হ্যাঁ, কোর্স আকারে। সো এটা নামাই হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের পরপর দিয়ে। তখন কিন্তু অ্যাডমিশন ফেজ মোটামুটি শেষ, একদম লাস্টের দিকে। তো ভার্সিটি প্লাস গুচ্ছ এমসিকিউ হ্যাক্স, এইটা হচ্ছে আমি মেডিকেল অ্যাডমিশনের পরপর এটা নামাই। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে আমি এক্সপেক্ট করে নেই যে এত পোলাপান এনরোল করবে। প্রথম দিন আমি যখন কোর্সের অ্যানাউন্সমেন্ট দিলাম, ফেসবুকেই সবকিছু আমার একটা কাজিন ছিল, ওই কাজিনকে আমি বলছি তুমি হচ্ছে শুরুতে তো আমি একটা বিকাশ নাম্বার দিয়ে দিছি, ওই বিকাশ নাম্বারে টাকা পাঠাবা, আমি তোমাকে অ্যাপ্রুভ দিব এই টাইপের। সো শুরুর দিনে আমি দেখলাম অ্যানাউন্স করার জাস্ট কয়েক ঘন্টার মধ্যে 250-র মতো মানুষ ভর্তি হয়ে গেছে। তখন আমি বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি এটা আমার পক্ষে এখন আর একার পক্ষে পসিবল না। তখন আমার কাজিনকে আমি ওই জায়গায় বসায় দিলাম, তুমি ট্রানজ্যাকশন আইডিগুলো চেক করে গ্রুপে অ্যাপ্রুভালগুলো দিবা। অ্যান্ড ক্লাস শুরুর আগেই মোটামুটি 1500-র মতো স্টুডেন্ট এনরোল হয়। হ্যাঁ, ওই কোর্সটা কিন্তু ছিল আমার প্রথম কোর্স। কেমন ছিল? 800 টাকা ছিল, 799 টাকা ছিল। অ্যান্ড আমার প্রথম কোর্স রেকর্ডেড কোর্স, কোনো লাইভ টাইপ কিছু ছিল না, অ্যান্ড স্ক্রিন রেকর্ড করে। ওকে। সো তখনও কিন্তু ওই কোর্সের পুরা জিনিসটা কন্টেন্ট থেকে শুরু করে ভিডিও এডিটিং, মার্কেটিং সবকিছু আমি একলাই করতাম, আর কেউ ছিল না, আর কেউ ইনভলভ ছিল না। ওই কোর্সটায় আস্তে আস্তে কন্টিনিউ করলাম, অ্যান্ড শেষ হইতে তো অলমোস্ট 5000-এর মতো স্টুডেন্ট এটা ভর্তি হয়। 5000-এর মতো স্টুডেন্ট ভর্তি হয় জাস্ট আমি সিঙ্গেল হ্যান্ডেড, মানে অন্য কেউ ছিল না, মার্কেটিং বলেন থেকে শুরু করে সবকিছু আমি একলাই করি। তো ওই কোর্সটা নামানোর পরে আমার তখন একটা রিকোয়ারমেন্টও ছিল, কারণ ভিডিও এডিটের জন্য তো আমার একটা কম্পিউটার লাগতো। আমার যে কম্পিউটারটা ছিল ওটা একটু স্লো ছিল, তো একটা আইপ্যাডেরও রিকোয়ারমেন্ট করতেছিলাম, তৈরি হয়েছিল আর কি, কিন্তু ওই টাকা পয়সাটা ছিল না আর কি। হ্যাঁ, মানে ওটা যে কিনবো, বেটারমেন্টে তো আসলে শেষ নাই। হ্যাঁ, ওই অবস্থাটাও ছিল না। তো এই কোর্সটা নামানোর পর ধুপ করে, লিটারালি ধাপ করে, এই কোর্সটা 1 মাস 1.5 মাসের মতো ছিল। 1-1.5 মাসে 40 লাখের মতো একটা অ্যামাউন্ট আমার এখানে চলে আসে।
গ্রেট। 40 লাখ। হুম তখন কিন্তু আমার ওই তো হুম বুঝতে পারতেছি না, আমার খুবই বাজে অবস্থা, আমি একটা কম্পিউটার কিনতে পারতেছি না, এই অবস্থা। হুম হুম, এইটা আসার পর তখন আমি বুঝে গেলাম যে হুম, এটাকে একটা ক্যারিয়ার হিসেবেও হুম, চিন্তা করা যায়। তখনও ফুল অন এটা না, বুঝতে পারছি। তখন কিন্তু আমার ওই বুয়েট প্লাস এটা দুইটাই চলতেছে। হুম আমি তখন 3rd ইয়ার। হ্যাঁ, এরপর কি ওই টাকা দিয়ে আমি কম্পিউটার কিনলাম, যেটা এখন ইউজ করি, একটা আইপ্যাড কিনলাম, যেটা এখনো বুঝতে প্রত্যেকটা ক্লাসের আগে ইউজ করা হয়। হুম হুম, তারপর ওখান থেকে শুরু, ওই একটা করছি মোটামুটি টার্নিং পয়েন্ট ছিল, যে এডটেকটাকেও ক্যারিয়ার হিসেবে নেওয়া যায়, যেখান থেকে একটা রেভিনিউ আসবে, হুম, প্লাস অনেকগুলা স্টুডেন্টের লাইফে বড় একটা ইম্প্যাক্ট রাখা যাবে। হুম, অ্যান্ড 22-এর অ্যাডমিশনের পরে হুম, মানে লিটারালি ওরাও তো বুয়েটে যায়, এইচএসসি 22 ব্যাচ, হুম, ওই আমার যেই ইয়েটা আমি 21 ব্যাচে পাইছিলাম, যেই স্টুডেন্টদের ভালোবাসাটা পাইছিলাম, ওইটা 22-এর পর আরো বেশি হয়ে যায়। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি কি এটা বলতে পারবো যে আমি যে কোশ্চেনটা করছিলাম ওই সময় যে তুমি এটাকে কেরিয়ার হিসেবে কখন চিন্তা করলা বা কিভাবে চিন্তা করলা, এই পয়েন্টটা ছিল সেটা সেটা। তার মানে টোটালটাকে যদি সামারি করতে চাই যে স্টুডেন্টদের যে মাঝখানে তুমি যে ইম্প্যাক্ট পড়ছিল এটা যখন দেখা গেল, যখন এটা ভিজিবল হয়েছে আর কি, তখন মনে হয়েছে যে আসলে এটা কিছু করা যেতে পারে। কিছু করা যেতে পারে। অ্যান্ড যখন আসলে অ্যামাউন্ট একটা বড় ম্যাটার, যখন অ্যামাউন্টটাও আসে তো তখন মনে হয়েছে যে আসলে এটা একটা কেরিয়ারের পাথ ভালো হইতে পারে আর কি। কারণ দুটা সাইনই আসলে ইম্পর্টেন্ট। শুধু টাকা আসলো ইম্প্যাক্ট পড়লো না, লাভ নেই। আর শুধু ইম্প্যাক্ট পড়লো বা টাকা আসলো না, এটা আসলে লাভ নেই। এটা দিক দিয়ে ওকে, না গ্রেট। আমি তোমাকে আসলে আটকাই নেই, কারণ তুমি যখন ফ্লোতে বলতেছিলে অনেক সুন্দর বলে বলে যাচ্ছিলে। And তোমার এই জিনিসটা সবসময়ের জন্যই ভালো, অ্যান্ড স্টুডেন্টরা ডেফিনেটলি আসলে অ্যাডমায়ার করে। তুমি যখন বলো তখন আসলে আহ, শুনতে ইচ্ছা করে। তুমি ভালো টিচার হইতে পারতা যদি তুমি ওই ইউনিভার্সিটি টিচার হিসেবে যেটাতে করতে চাইছিলে আর কি সেটা, বাট স্টিল তুমি সেটা করতে পারতেছো। হ্যাঁ, এটার জন্য আসলে থ্যাঙ্কস। স্টুডেন্টরা তোমার কাছে ভালো একটা সার্ভিস পাচ্ছে। আচ্ছা, এখন সবটা সময় যখন শুনলাম না, তো এখানে আসলে তেমন কোনো ক্রাইসিস মোমেন্ট পাই নাই, বাট এখানে কি ক্রাইসিস কখনো তৈরি হয়েছিল কিনা ক্রাইসিস, কিছু ক্রাইসিস, বলো। ফিনান্সিয়াল একটা ক্রাইসিস ছিল ওকে। ডেফিনেটলি। কারণ ধরেন আমার টাইম লাইনে যখন, তখন কিন্তু অনলাইন অত আস্তে আস্তে পপুলার হচ্ছে, সবাই টিউশন করাইতো। সো টিউশন করাই আমিও করাইতাম, ইজিলি মান্থলি 70-80 মতো একটা ইনকাম আসতো। তো ওটা ছেড়ে টানা 1 বছরের জন্য উইদাউট এনি ইনকাম কন্টিনিউ করা কিন্তু টাফ ছিল। হ্যাঁ, সো আমার কিন্তু 0 থেকে 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে উইদাউট মানে একটা সিঙ্গেল ইয়ে ছাড়াও, পয়সা ছাড়াও আর কি। সো ওই জার্নিটা টাফ ছিল। And তখন আমার একাডেমিকটাও কিন্তু কিছুটা কিছুটা স্যাক্রিফাইস করা লাগতেছিল। কখনো কি মনে হয়েছে যে এটা বাদ দিই না করে? এটা মনে হয় না, আলহামদুলিল্লাহ। কারণ আমি দেখতাম, আমি যখন ভিডিওগুলো দিচ্ছি স্টুডেন্টদের কমেন্টগুলো আমি দেখতাম, ওকে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি শুরুর দিকে ওই টাইমে যখন ছিল, এখনো আলহামদুলিল্লাহ একটা নেগেটিভ কমেন্টও ছিল না। আচ্ছা। আমি দেখতাম যে আমার ভিডিওটা কয়জন লাইক দিতেছে, কয়জন ডিসলাইক দিতেছে। আমার টার্গেট ছিল এরকম যে 100% লাইক। আমি তখন দেখতাম যে বাংলাদেশের এরকম কোনো এডটেক চ্যানেল নাই যেটাতে এত বেশি লাইক রেশিও। আমার কোনো ভিডিওতে 99-এর নিচে লাইক রেশিও নামে নাই। আচ্ছা। And আমি কমেন্টগুলো দেখতাম। সো ওই জায়গা থেকে কখনো মনে হয় নাই যে আমি স্টেপ ব্যাক এটা স্টেপ ব্যাক করি। আমি দরকার হলে ঠিক আছে আমি অন্য কিছু করব, প্লাস এটা করব। এতদিনে তাহলে তোমার ওই যে ইউনিভার্সিটি টিচার হওয়ার ড্রিমটা, এটা কি মনে এটা তখনও ছিল, তখনও ছিল? এটা তখনও ছিল। এইটা অ্যাকচুয়ালি 3rd ইয়ারের পরে বেসিক্যালি যখন টাকাটা ঢুকছে, ওকে। হ্যাঁ বড় একটা অ্যামাউন্ট ঢুকছে, তখন এটাও একটা ক্যারিয়ার হিসেবে নেওয়া যায়। তো 3rd ইয়ারের লাস্টের দিকে তখন ছিলাম, তখন হচ্ছে এই দিকে ফোকাসটা আমি বেশি দেওয়া শুরু করি, স্পেশালি 3rd ইয়ারের লাস্টে অ্যান্ড 4th ইয়ারের শুরুতে। সো 4th ইয়ারের শুরুতে আমি যখন ইউনিভার্সিটির 4th ইয়ারের শুরুতে, তখন কিন্তু আমার একই সাথে ইউনিভার্সিটিও চলতেছিল, অ্যান্ড তখন কিন্তু আমি ফুললি এঙ্গেজড হয়ে যাই। এসিএস ইঞ্জিনিয়ারিং ব্যাচ, তারপরে একাডেমিক ব্যাচগুলো সবগুলাই মোটামুটি এঙ্গেজড হয়ে যায়। তখন হচ্ছে আমার পড়াশোনা আর এইটা, এই দুইটার মধ্যে আমি এইটাকে বেশি প্রায়োরিটি দিতেছিলাম, 60-40 এরকম রেশিওতে যাইতেছিল। হ্যাঁ, তখন হচ্ছে আস্তে আস্তে পড়াশোনাটা একটু একটু হ্যাম্পার হয়, তখন আমার রেজাল্টটা একটু ড্রপ করে। বুঝতে পারছি। ওকে। তখন আর ওই যে ডিপার্টমেন্ট টপার ওইটা আর ধরে রাখতে পারিনি আর কি।
বুঝতে পারছি। না স্টিল দেখো তুমি একদিকে টপার একটু ছেড়ে দিয়ে আরেকদিকে তো টপে উঠে আসছো, অ্যান্ড স্টিল যখন কেউ এখন একজন অনলাইন শিক্ষকের কথা বলে তো তখন রাকিবের নামটা কিন্তু উঠে আসে। হ্যাঁ, আবার পাশাপাশি যখন ম্যাথের কথা বলে তখন তো অবশ্যই এটা উঠে আসে আর কি। সো এটা কিন্তু একটা বড় পাওয়া, তো তুমি তো আবার টপারই আছো, জাস্ট মানে ফিল্ডটা চেঞ্জ হয়েছে আর কি এখান থেকে এখানে। সো এটা নিয়ে আসলে মানে খারাপ লাগা তো কোনো প্রশ্নই আসে না। উল্টো আসলে স্টুডেন্টদেরকে এটা বলবো যে আহ, একটা জিনিস না ছাড়লে আসলে আরেকটা জিনিসে যাওয়া যাবে না। তো তুমি আসলে এটা করতে পারছিলে রাইট মোমেন্টে রাইট ডিসিশনটা আর কি, এটা আসলে তোমার জন্য বেটার ছিল আর কি এটাতে। আচ্ছা, সবারই তো কোনো কিছু করার জন্য একজন গুরু টাইপের মানুষ থাকে, তো যিনি তাকে আসলে গাইড করে, মোটিভেটেড রাখে, কিছু করে। তো তোমার জন্য কিরকম কেউ আছে কিনা? আমার শুরুতে যখন জার্নিটা ছিল তখন আমি নিজে নিজেই করতাম, সো ওরকম গাইড করার বা ওরকম কেউ তো ছিল না। তারপরে তো অভিদাদা, অপার ভাইয়া, এই দুজন মানুষের কথা বলতেই হয়। সো আমি যখন এসিএস জয়েন হই অপার ভাইয়ার অভিদাদার সাথে, ওনারা পুরাটা টাইম আমার সাথে ছিল, কানেক্টেড ছিল, সব কিছু নিয়ে মেন্টর করতো। সো ডেফিনেটলি এখনো তো করে। এখনো তোমাদের ডুয়োটা কিন্তু বেস্ট। অভিদাদার সাথে তুমি একসাথে শেয়ার করে কোর্স কন্টিনিউ করতেছো, এটা অনেক সুন্দর দেখা যায় আর কি। হ্যাঁ মানে এই জিনিসটা আসলে খুব কম থাকে কিন্তু নর্মালি যখন একটা বড় অ্যামাউন্টের ব্যাপার আসে না, তখন এই স্প্লিটের ক্ষেত্রে কিন্তু ঝামেলা হয় একটা। তো বাট তোমাদের ক্ষেত্রে যে এই যে আমরা যে আনফিল্টার্ড কথা বলতেছি, তো এই জন্য বলতেছি যে এত সুন্দর একটা ব্যাপার আছে, এটাকে আসলে ধরে রাখাটা স্টুডেন্টের কাছে ভালো একটা মেসেজও দেয় আর কি এরকমটা। অনলাইনে এর থেকে হ্যাঁ এটাই মনে হয় লংগেস্ট হ্যাঁ জার্নি। অ্যান্ড ডেফিনেটলি অভিদাদা খুবই ভালো একজন মানুষ, ওনার সাথে কাজ করার মতো এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি মানে বলে বোঝানো যাবে না। বুঝতে পারছি। সো শুধু আমি না, আমার জায়গায় যদি অন্য যে কেউ থাকতো এটা কন্টিনিউ করতে। আচ্ছা, আমি তোমাকে আরেকটা কোয়েশ্চেন করি জানার আগ্রহ। তোমার স্টুডেন্টদের কাছে তুমি আসলে কি? আমার স্টুডেন্টদের কাছে আমি কি হতে চাই বা এখন কি আছে তোমার কি মনে হয়? এখন হয়তো একজন মেন্টর, অ্যান্ড যার মতো ওরা হতে চায় একাডেমিক লাইফ দিয়ে অ্যাটলিস্ট এরকম। তার মানে তুমি শুরুতে যেটা বলছিলা যে আইডিয়ালাইজ করার মতো কিছু ক্যারেক্টার আছে তোমার ইউনিভার্সিটিতে, সিএসসি ডিপার্টমেন্ট থেকে আর কি। তো টু সাম এক্সটেন্ট ওদের কাছে কি এটা? হয়তো অনেকের কাছে, আলহামদুলিল্লাহ। আর তুমি যখন ওদের সামনে দাঁড়াও ক্লাস নেওয়ার জন্য, তখন তোমার কি ফিলিংস নিয়ে তুমি দাঁড়াও বা কি মোটিভেশনে দাঁড়াও? আমি প্রত্যেকটা ক্লাস নেওয়ার সময় আমি দাঁড়াই যে এই ক্লাসটা আমার লাইফে এখন পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে এর থেকে সবচেয়ে বেস্ট ক্লাস হওয়া লাগবে। অ্যান্ড কখনো যদি এই ক্লাসের উপরে আর মানে এই চ্যাপ্টারের উপর আর কোনো ক্লাস নেওয়াও না হয়, তাও যাতে এইটা বেস্ট একটা কন্টেন্ট হিসেবে থাকে। সো প্রত্যেকটা ক্লাস নেওয়ার শুরুতেই আমার টার্গেট থাকে এইটা। অ্যান্ড ইউটিউবে আমি অনেকগুলা ফ্রি কন্টেন্ট যেগুলো দিচ্ছি, আমার এটাই যে আমি যদি আর কোনোদিনও এই চ্যাপ্টারের উপরে কন্টেন্ট না দিতে পারি, এইটা যাতে স্টুডেন্টদেরকে হেল্প করে। অ্যান্ড কারিকুলাম চেঞ্জ না হওয়ার আগ পর্যন্ত, বই চেঞ্জ না হওয়ার আগ পর্যন্ত এই কন্টেন্টটাই যাতে ওর জন্য ইনাফ হয়। এর বাইরে আর কোনো কন্টেন্ট আমি যদি নাও দিতে পারি, আমার যদি ওই অপরচুনিটি নাও থাকে, ওটা দিয়েই যাতে চলে যায়। প্রত্যেকটা তুমি একটা ক্লাস নেওয়ার আগে প্র্যাকটিস করো কিনা? এটা শুরুর দিকে করতাম। আচ্ছা, আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের ছিলাম। ক্যামেরার সামনে কথা বলা, মানুষের সামনে কথা বলা, এই ব্যাপারটা আমার অনেক ভয় লাগতো। অনেক যারা আমার কলেজ লাইফে ছিল ওরা হয়তো করতে পারবে, কিন্তু মানে ক্লাসের মধ্যে টিচার যখন দাঁড় করায় কিছু কোয়েশ্চেন আস্ক করতো বা ধরেন ইংরেজিতে কিছু একটা কথা বলতে লিটারালি আমার হাত পা ঠান্ডায় যেত। আচ্ছা, হ্যাঁ, সো এই ভয়টা ছিল। হয়তো আমার ফ্যামিলি থেকেই ওই ভয়টা আসছে, আমাকে হয়তো ওভাবে করা হয় নাই, নার্চার করা হয় নাই। সো শুরুর দিকে আমি যখন ক্লাস নিতাম, স্পেশালি শুরুতে তো ছিলাম, মধ্যে স্লাইডে লিখে করতাম, তো ওখানে তো কোনো ভয় নেই, কারণ ওখানে তো কেউ আমাকে দেখতেছে না। সো আমি 1 মিনিট ক্লাস 2 মিনিট ক্লাস নিয়ে পজ নিতাম, তারপর এডিট করে ওগুলো কেটে ফেলাই দিতাম। সো ওখানে কোনো ভয় ছিল না। বাট প্রথমবার যখন বোর্ডের সামনে এসে ক্লাস নিব, লাইভ ক্লাস নিব, ওখানে তো ওই সুযোগটা নাই। সো ওইটার জন্য আমাকে প্রচুর প্রস্তুতি নেওয়া লাগছে। অ্যান্ড এরকমও হইতো যে প্রত্যেকটা ক্লাসের আগে যেদিন ক্লাস, ওই দিন আমি মেন্টালি প্রিপেয়ার্ড যে ক্লাস শুরুর অ্যাটলিস্ট 4-5 ঘন্টা আগে আমি সব কিছু নিয়ে বসবো। অ্যান্ড ম্যাথমেটিক্স যেগুলো আছে প্রত্যেকটা নিজে ফার্স্টে সলভ করবো। আইপ্যাডটা কিনছিলাম, যে ওই আইপ্যাডের মধ্যে আমি সবগুলো সলভ করতাম। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং ব্যাচ, এসএস ইঞ্জিনিয়ারিং ব্যাচ যেটা 23 ছিল, ওখানে এরকম হয়েছে যে প্রত্যেকটা ক্লাসের আগে
সবকিছু তো আমি নিজে বানাইছি, স্লাইড টাইড থেকে শুরু করে সবকিছু আমি নিজে বানাইছি। অ্যান্ড দেন প্রত্যেকটা অঙ্ক আমি নিজে সলভ করে মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে তারপর ক্লাসে ঢুকতাম। এটা ছিল শুরুর দিকের কথা। এরপর তো আস্তে আস্তে একই জিনিস 2-3 বার পড়ানোর পরে এখন তো আসলে ফ্লো চলে আসছে, এখন ধাপ করে ঢুকতে পারি। কখনো ক্লাসে ভুল করে মানে ভুল হয়ে গেছিল কিনা বা ভুল পড়ে ফেলছো বোঝা এরকম তো হয়, ভুল দুই একটা তো হতেই পারে, মানে ক্যালকুলেশন মিস্টেক বা ওই টাইপের ভুল হয়, সবারই হয়। আমরা কিভাবে ট্যাকেল দাও এটাকে, কিভাবে কি ওটা স্টুডেন্টরা বুঝে যে ভাইয়া একটু ক্যালকুলেশন ভুল করছে, এটা তো হয়। বাট মেজর কোনো ভুল আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত, ডেফিনেটলি আমি তো চাইবো না যে ভুল করতে, এখন পর্যন্ত ক্লাসে মেজর মিস্টেক আমার খুব কমই হয়েছে, বা না এখন পর্যন্ত পাইনি আর কি। আচ্ছা, এখানে একটা ব্যাপার আসে যে এই ভুলের ব্যাপারটার মধ্যে আর কি, মাঝখানে বাংলাদেশে ভুলের ব্যাপার নিয়ে অনেক কিছুই হয়ে গেছে। ভুল তো মানুষেরই হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আর টিচিং দিতে আসলে আমি তো কোথাও থেকে শিখছি, তো শিখে যখন কারোর কাছে সেটা পড়াতে যাচ্ছি, প্রেজেন্ট করতে গিয়েও ভুল হতে পারে, নার্ভাসের কারণে ভুল হয়ে যেতে পারে, অনেক কিছু তো হয়ে যায় এটাতে। তো একটা ভুল হইলে একজন টিচারের সেটাকে কিভাবে অ্যাডমিট করা উচিত? এটা খুব নর্মালি অ্যাডমিট করা উচিত আমার মনে হয়। ভুল হতেই পারে, আর কিছু জিনিস না দেখা যায় যে বাংলাদেশের কারিকুলামেই হয়তো ভুল। ফিজিক্সের এক্সাম্পলটা স্পেসিফিকলি যদি বলেন, যে কিছু কিছু টপিক আছে এরকম যে ওইটার অ্যাকুরেট এক্সপ্লেনেশনটা একটু কমপ্লেক্স, একটু কমপ্লিকেটেড, যেটা বাংলাদেশের মেজরিটি স্টুডেন্ট বুঝবে না। সো ওই কমপ্লিকেসি এড়ানোর জন্য আমাদের টেক্সট বুকগুলোতেও কিছু ভুল ছিল। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি দেখলাম এরকম কিছু ভুল ছিল, স্পেশালি বিভব নিয়ে, মহাকর্ষ বিভব নিয়ে এরকম একটা কনফিউশন ছিল। তারপর কেন্দ্র বিমুখী বল, কেন্দ্রমুখী বল, এই ব্যাপারগুলো নিয়ে অনেক কনফিউশন ছিল, বইগুলোতেও ভুল ছিল। ইংরেজি থেকে বাংলা করাটা তো মানে খুবই বাজে অবস্থা হয়েছে। ইংরেজি বইগুলোতে মেবি অনেক জায়গায় ঠিক আছে যেখানে ইংরেজিতে লেখা, বাট বাংলাতে লিখতে এসে দেখা গেছে এমন বাংলা লিখতে গেছে, তো যার কারণে আরো বেশি ভুলটা বেড়ে গেছে। স্টুডেন্টদেরকে সহজে বোঝানোর জন্য কিংবা জটিলতা এড়ানোর জন্য দেখা যায় যে এরকম কিছু জিনিসপত্র সহজ এক্সপ্লেনেশনের জন্য ভুল করে ফেলা হয়। সো এইটা একদিক দিয়ে খারাপ, আবার আরেক দিক দিয়েও, মানে ধরেন পরীক্ষায় মার্কসের দিক থেকে যদি বলেন তাহলে ব্যাপারটা আসলে ডেফিনেটলি কোনো দিক থেকেই নেগেটিভ না। কারণ একটা ছোট্ট জিনিস, তুমি ফর্মুলাটা মুখস্থ করে বসে দিলেই অ্যান্সার চলে আসতেছে। সো এটা তো দরকার, কারণ একজন স্টুডেন্ট ওর তো অ্যাটলিস্ট ফেল করার থেকে পাস করাটা বেটার, তাই না? ও পরীক্ষার আগে পড়তে গেছে, ওকে ফর্মুলা দিয়ে ধাম করে কোনো মানে সহজে বুঝাইলে যেটা বুঝবে অমনিই দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন ওকে যদি ওই টপিকটা রাইট ভাবে এক্সপ্লেন করাইতে গিয়ে আমি যদি ধরেন অনেক টাইম নিয়ে ফেলি বা শিখাইতেই না পারি, তখন তো ফেল করবে, তাই না? সো পরীক্ষার আগে ওই টাইমটায় আই থিঙ্ক। তো কথার মধ্যে না একটা জিনিস আছে যে তুমি আসলে স্টুডেন্টদেরকে খুব ভালোভাবে অবজার্ভ করছো। হ্যাঁ, ওদের কোন মোমেন্টে কি দরকার তুমি শুধু ওইটাই দিছো। হ্যাঁ, আমি লিখতেছিলাম বসে বসে যে ভ্যালু ড্রিভেন আর কি যে কাজটা, তুমি ওদেরকে প্রপার ভ্যালু দিছো, দ্যাট ইজ ওয়াই মানে ভালোভাবে একটা ইম্প্যাক্ট পড়ছে আর কি এটাতে। তো কখনো কি মার্কেট ট্রেন্ড অ্যানালিসিস করতে গেছো কিনা, যে অনলাইন যেহেতু এটা একটা এখন বিজনেসের পর্যায়ে চলে গেছে, এই জন্য মার্কেট কথাটা বলতেছি, যে কে কি কন্টেন্ট দিচ্ছে, কার কন্টেন্টে কোথায় গ্যাপ আছে, ওই গ্যাপটা পূরণ করে দিই, এরকম কিছু কখনো কি চিন্তা করছো, নাকি স্টুডেন্টদের কি দরকার এটা চিন্তা করছিল আর কিভাবে? এটা শুরুতে একদমই করা হয়নি, রিসেন্টলি লাস্ট কিছুদিন ধরে এইরকম দেওয়া হয়, কারণ এখন তো এসএসসি এইচএসসি সব জায়গায় আমার এটা আছে। সো এখন ওটা করা হয়, বাট আমার এই পুরা জার্নিতে লাস্ট কয়েকদিন বাদে ওরকমটা করা হয়। স্টুডেন্টদের যেই রিকোয়ারমেন্ট ছিল ওটাই আমি দিতাম। অ্যান্ড আমার সবচেয়ে বেশি ক্লাস দেখা হয়েছে আমার নিজের ক্লাসে। ওকে, আমি একটা ক্লাস শুট করছি, এরপর আমি নিজের ক্লাস নিজেই দেখতাম, হ্যাঁ, যে আমার কোথায় ইমপ্রুভ করা যায় বা কোথায় ভুল হয়েছে না হয়েছে। হ্যাঁ, অ্যান্ড এই তো। আচ্ছা, এই আঙ্কেল আন্টি তো মানে যদি তাদের কথা যদি বলি, তারা আসলে কি চাইছিল তুমি জীবনে কি হও? আমাকে ওরকম কোনো প্রেশার দেওয়া হয়নি ফ্যামিলি থেকে যে তোমাকে এটা হইতেই হবে বা এটা হইতে করতেই হবে, এরকম কোনো প্রেশার দেওয়া হয় নাই। বাট আমি যখন শুরু করছি, যে এটা আমি লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি বিলং করি, সো পুরো লাইফ জুড়েই অ্যাটলিস্ট যে থার্ড ইয়ারের আগ পর্যন্ত একটা ফিনান্সিয়াল ক্রাইসিস থাকতো। সো কোথাও যদি 5 টাকা 10 টাকা সেভ করা যায়, ওটাও আমার ফ্যামিলি থেকে করতাম, আমি করতাম, আমার আব্বু এখনো করে। এটা নিয়ে আমি মাঝে মাঝে বকা দিই যে এইটাতে কষ্ট করতে কেন গেছো, তোমার তো এটা এখন তো এটা দরকার নেই,
এখন আমরা ফিনান্সিয়ালি মোটামুটি স্টেবল হয়েছি। হুম, সো শুধু শুধু এটা করতে গিয়ে আরো হুম, ইয়ে করে ফেলছে। তো ছিল এরপর যখন আমি এটা শুরু করি, জার্নিটা কিন্তু মোটামুটি 1-1.5 বছরের ছিল, যে আমি টিউশন ছেড়ে সবকিছু ছেড়ে এগুলাতে ফোকাস দিছি। তো ওই টাইমটায় আব্বু মাঝে মাঝে একটু হুম, বলতো যে এগুলা কি করতেছো, এগুলা তো তোমার তো এগুলা করা ঠিক দরকার। হইতেছে না। আচ্ছা। তো এটা শুরুর দিকে ছিল। না, নর্মালি বাংলাদেশে কি হচ্ছে যে গার্ডিয়ানরা মনে করে যে আমার ছেলেটা একটা জব না করলে মনে হয় ওর কেরিয়ার নাই, ওর লাইফ একদম বাজে অবস্থার দিকে চলে যাবে আর কি। টু বি স্পেসিফিক, একটা গভর্নমেন্ট জব না করলে খারাপ। কেউ বাইরে গিয়ে পড়াশোনা করবে বা একটা বড় কোম্পানিতে জব করবে, এরকম একটা ডিজায়ার থাকে। তো তুমি দেখা যাচ্ছে যে কি ওটা করনি। তো দিন শেষে না, এখন হয়তো অনেকেই ভাবে এরকম ভাবে যে আমরা একটা অনলাইন কোচিং আছি আর কি, তো তুমি কোচিং এর মধ্যে আছো, করতেছো। এই জন্য জিজ্ঞাসাটা করা যে আঙ্কেল আন্টি আসলে কি ফিল করে এটা হ্যাঁ, থেকে, কি শুরুর বলে? দিকে এটা ইয়ে ছিল, ডেফিনেটলি হুম, কিছুটা ব্যাকল্যাশ ছিল, বাট আটকায় নাই। ওকে, বাট মাঝে মাঝে তর্ক হইতো, সাপোর্টটা ছিল। সাপোর্ট হ্যাঁ মোটামুটি ছিল। মাঝে মাঝে তর্ক হইতো, আব্বুর সাথে তর্ক হইতো যে অনেক কিছু নিয়ে, হুম, হুম। যে এটা নিয়ে কি করতেছো, হ্যান করতেছো, ধ্যান করতেছো। তখন তুমি কি বলতে বলো তো? তখন আমি সবসময় আব্বুকে এই আব্বু আমাকে পড়ালেখা নিয়ে কিছু বলতো না, হুম, হুম, স্কুলে থাকতো কলেজে থাকতো, কিন্তু আমার হাতের লেখা একটু খারাপ ছিল, ওকে। বাংলা হাতের লেখা খুবই খারাপ ছিল। এটা কি তুমি মানে মানতে হবে কিনা, তোমার ক্লাসে তো আমি দেখি। আমার ইংরেজি হাতের লেখা আচ্ছা, সুন্দর, ওকে। খুবই সুন্দর, হুম, হুম, বাট বাংলা হাতের লেখাটা একটু খারাপ ছিল। ওকে। হুম, হুম, স্পেশালি যখন তাড়াতাড়ি লিখতে যেত হুম, একটু হুম, খারাপ হতো। তো এটার জন্য আব্বু আমাকে অনেক ইয়ে করতো, আমি এটা পছন্দ করতাম না। ওকে। So আমি মাঝে মাঝে কথা হয় দেন হুম, রাগারাগি হলে আমি বলতাম যে হুম, পরীক্ষার রেজাল্ট দিবে তখন দেখো। আচ্ছা। আমার কনফিডেন্স ছিল, and প্রত্যেকবার এরকমই হইতো যে পরীক্ষার রেজাল্টটা তো হুম, একদম ভালো করতে ভালো একদম। করতাম। তো এরপরে যখন এটা হইতো তখন আমি আব্বুকে বলতাম যে আব্বু একটু ওয়েট করো, কয়েকদিন যেতে দাও, হুম, ইনশাল্লাহ কিছু একটা হবে বা ভালো একটা ইম্প্যাক্ট রাখতে পারবো, হুম। 1 বছর পরে দেখিও এই টাইপের। আচ্ছা, তার মানে কনস্ট্রাকটিভ ডিসকাশনে তোমরা ছিলা। মানে হচ্ছে যে একটা ব্যাপার হচ্ছে কি, যেমন ধরো কনস্ট্রাকশন বিষয় এক্স্যাক্টলি এরকম না, আব্বুর সাথে রিলেশনশিপ ম্যাক্সিমাম বড় ছেলের একটু ইয়েই হয়, আচ্ছা। মাঝে মাঝে তর্কাতর্কির লেভেলেও চলে যাইতো, বাট এটা রেগুলার যে আব্বু ওরকম স্বভাবেরই, হুম, যে শুরু হইতো একদম লাউড ভয়েস দিয়ে হুম, ধুমধাম, আচ্ছা। বাট অন্য কিছু এটাতে অ্যাকচুয়ালি হাম্বার বুঝতে পারছি। হইতো না। হুম, হুম। না, যেমন আমি কেন কথাটা বলতেছিলাম যে ধর এই মুহূর্তে একটা ছেলে তোমাকে এইটা দেখার পরে মনে করলো যে সেও আসলে মানে পরবর্তীতে এরকম হবে একজন, স্টার্ট করতে চাইলো। ফ্যামিলির থেকে তো প্রথম বাধাটা আসবে যে না, এই মুহূর্তে এটা করা যাবে না, এটা কিন্তু সাস্টেনেবল একটা কেরিয়ার গোল না। আমি তো তোমার থেকে পৃথিবীটা বেশি দিন দেখছি আর কি। বাবা মায়েদের কথা তো এটা এটাই কোনো হয়, দিক স্বাভাবিক। থেকেই আসলে খারাপ কথা না, হুম, কারণ অ্যাকচুয়ালি ট্রু। ট্রু। এই জন্য বললাম যে তাদের এক্সপিরিয়েন্সটা আছে বিধায় তাই কথাটা বলতেছে। তো তখন একটা ছেলে বা একটা মেয়ে কিভাবে আসলে এটাকে ডিল করবে, দ্যাটস আমি তোমাকে কোয়েশ্চেনটা ওই এক্সটেন্ডে নিয়ে গেছি। এটাকে ডিল করা উচিত অ্যাকচুয়ালি হুম, ওই ছেলে বা মেয়ের নিজের কনফিডেন্স আছে কিনা, হুম, এটা অনেক বড় একটা ব্যাপার। ট্রু। ওর বাবা মা ডেফিনেটলি ভুল কথা বলতেছে না, হুম, বাট ও ভুল বলতেছে না এমন। ও ভুল বলতেছে না এরকম, ওর ওর বাবা মা তো এই ব্যাপারটা দেখছে, পৃথিবীটা হুম, দেখছে না, হুম, যে অ্যাকচুয়ালি কি হয় না হুম, হয়। হুম, হ্যাঁ, সো এটা ওর কনফিডেন্সের উপর ম্যাটার করে, অ্যান্ড ও যদি খুবই কনফিডেন্ট থাকে যে ও যদি লাইনে ভালো কিছু করতে পারবে অ্যান্ড করে দেখাতে পারবে হুম। একটা টাইমের মধ্যে, তখন আমার মনে হয় যে ওর বাবা মার সাথে একদম ফ্র্যাঙ্কলি কথা বলা উচিত, মানে ডিসকাশনটা ম্যাটার ডিসকাশনটা করে, করা হ্যাঁ। উচিত। মানে ডিসকাশন ছাড়া দেখা যায় যে অনেক সময় দেখা যায় কি রাকিব, এই ব্যাপারটা যে কম বয়সে থাকলে যেটা হয় যে অনেক সময় আমরা বাবা মাদেরকে একটা অপোজিট মেরুতে রেখে দিই। হ্যাঁ, ওদেরকে আমরা মনে করি যে এরাই শত্রু আমাদের, আমাকে যাইতে হবে তাহলে কোথায়, অন্য কোথাও অন্য কারো পরামর্শের মধ্যে গিয়ে চলতে হবে আর কি। তো এটা চলতে গিয়েই না অনেকের জন্য লাইফ অনেক মানে বাজে মোমেন্ট আসছে। বরঞ্চ যদি আমি কিছু করতে চাই, আমার মনে হয় এটা তোমার জায়গা থেকে যেটা বলবো, তুমি যেটা করছো যে ফ্যামিলির সাথে ওই কানেকশনটা বজায় রেখেই সুন্দর চলছো, বরঞ্চ কথা হয়েছে বাট সাপোর্টও ছিল আর কি। যার দ্যাটস ওয়াই কিন্তু তুমি এই জায়গাটায় আজকে বিলং করতে পারতেছো আর কি। গ্রেট। তার স্টুডেন্ট তোমাকে আসলে একটা আইডলের জায়গায় দেখে। এই জায়গা থেকে তোমার কি মানে ম্যাথ পড়ানোর বাইরে নিজের কোনো দায়িত্ব আছে এটা বলে মনে হয়, এক্সট্রা কিছু করতে হবে ওদের জন্য? ডেফিনেটলি, হুম, মানে একজন টিচার যখন পড়ানোর বাইরেও তো তার অনেক দায়িত্ব আছে। হুম, ডেফিনেটলি পড়ানোর বাইরে একজন স্টুডেন্টের হুম, ক্যারেক্টার বিল্ডিং এর ক্ষেত্রে হুম, কিংবা ওর ক্যারিয়ার কিরকম হইতে পারে
রেসপন্সিবিলিটি কি ওগুলো বোঝানোর জন্য তো একটা দায়িত্ব আছে। সো এই কয় বছর মানে আমার এখন পর্যন্ত যে জার্নিটা, এটাতে মেইনলি আমি ওদের লাইফে ম্যাথ টিচার হিসেবেই মেইন রোলটা প্লে করছি। আচ্ছা, সো সামনে হয়তো আমি জানি না আমাকে কি নেক্সট হিসেবে- রোল কি দিলে তুমি পছন্দ করবা? এটা না আমি কখনো ভাবি নাই আলাদা আচ্ছা। করে। আমি স্টুডেন্টদের মেন্টর ওর পড়াশোনা নিয়ে হেল্প করতে এই ব্যাপারটা নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি। বাট একটা টাইমে গিয়ে মানে আমি এখন যেভাবে কাজ করতেছি, একটা টাইমে গিয়ে না মনে হবে যে মোটামুটি সবই তো পড়াই ফেলছি, একই জিনিস। আমি তো অলরেডি ইউটিউবে সবগুলো চ্যাপ্টারের ক্লাস দিয়ে রাখছি, এইচএসসি দিছি, এসএসসি দিছি, অ্যাডমিশনের দেওয়া শুরু করছি। সো একটা টাইমে গিয়ে তো এটা স্যাচুরেটেড হয়ে যাবে, আমি মোটামুটি যতটুকু ইম্প্যাক্ট রাখার রেখে ফেলছি। এরপর তো এই এই মানে এটার এই খোলসটা থেকে বের হয়ে অন্য কোনো মানে টিচিং থেকে বের হইতে পারে আর কি। হইতে পারে। ওকে। এক্স্যাক্টলি, কারণ আমি তো সারা জীবন এটাতে কন্টিনিউ করবো কিনা, বা নতুনরাও তো আসবে, তো ওদের তো জায়গা টায়গা দিতে হবে। তো তখন হয়তো অন্য কোনো রোলে নিজেকে দেখবে আর কি। বাট ওটা আমি জানি না অ্যাকচুয়ালি, কখনো চিন্তা ঠিক করা আছে, হয়নি। সমস্যা নেই। হ্যাঁ, মানে তুমি একটা জায়গায় যে নিজেকে পিন পয়েন্ট করে রাখতে পারছো, এন্ড ওই পিন পয়েন্ট করার কারণে কিন্তু জিনিসটা ভিজিবল। হ্যাঁ, and এটাই ভালো। এটা কিন্তু আমি খুব ভালোভাবে দেখতেছি আর কি জিনিসটাকে। আচ্ছা, তুমি যেমন বলছিলা যে তুমি যখন একাডেমিক পড়তেছিলা তখন ওই একটা ম্যাথের পাশে বুয়েট লেখা থাকে, তো এইটা দেখে আসলে আরো ডিজায়ারটা বেড়ে যায় যে এটা একটা এমন ম্যাথ মনে হয়, এই ম্যাথটা তো আমারই করতে হবে। যারা টপার থাকে মূলত তারা আসলে ওই ম্যাথগুলোতে মাস্টার হওয়ার জন্য আসলে নিজেকে প্রিপেয়ারও করে আর কি, এরকম ভাবে। একটা স্টুডেন্টের কি আসলে মানে বুয়েট টার্গেট বা অন্য ইউনিভার্সিটি টার্গেট নাম দেখে হওয়া উচিত বা ক্রেজ দেখে হওয়া উচিত, মানে কি দেখে হওয়া উচিত? এটা না বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বলা অনেক টাফ, কারণ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করে। এখানে আপনি মানে যতই মোটিভেশনাল কথাবার্তা বলেন, দিন শেষে কিন্তু রিয়েলিটি চেকটা ওখানে গিয়েই ট্রু। খাবে। কারণ মিডল ক্লাস ফ্যামিলি থেকে যদি সবাই বিলং করে, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে, ওকে কিন্তু সাপোর্টটা দেওয়ার মতো না কেউ থাকে না, থাকে না। সো এইচএসসি শেষ করে তো ডেফিনেটলি যদি একটা ভালো জায়গায় থাকে একটা সাপোর্ট পাবে, তখন সে যতই বলেন না কেন। হ্যাঁ, একটা ছেলে যখন অ্যাডমিশন টেস্ট দিয়ে ভালো একটা জায়গায় চান্স পায়, ওর কিন্তু অ্যাটলিস্ট নেক্সট 4 বছরের জার্নিটা মোটামুটি ফিক্স থাকে। এখানে তোমার অনেক অপরচুনিটি আসবে, অনেক কিছু আসবে, তুমি যদি ওগুলো ইউটিলাইজ করতে পারো লাইফে অনেক দূর আগে যেতে পারবে। ল্যাডারটা ক্লিয়ার থাকে। ল্যাডারটা ক্লিয়ার থাকে। যদি চান্স না পায়, সবকিছু শেষ হয়ে যায় এরকম না, তার নেক্সট 4 বছর একটু হার্ডওয়ার্ক করা লাগবে। ওর হার্ডওয়ার্কের মাধ্যমে কিন্তু যেই ছেলেটা একদম টপ হয়েছে ওকেও ছাড়াই যেতে পারবে ডেফিনেটলি। একটা ছেলে বুয়েটে ফার্স্ট হয়েছে, আরেকটা ছেলে ধরলাম জাতীয় ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। হ্যাঁ, সো বুয়েটে ভর্তি হওয়া ছেলেটা যদি 4 বছর হেলায় ফেলায় কাটায় দেয়, এফোর্ট না দেয়, আর বিপরীতে যেই ছেলেটা ন্যাশনালে ভর্তি হয়েছে ও যদি 4 বছর ঠিক মতো এফোর্ট দেয়, 4 বছর পরের আউটপুট কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। লাইফটাই এরকম। ধরেন আপনি যেখানেই যান না কেন, আলটিমেট সাকসেস, আমরা পরকালের ব্যাপারটাই পরে যাচ্ছি, বাট দুনিয়ায় আপনি যদি চিন্তা করেন আলটিমেট সাকসেস বলে কিছু নেই। আপনি এখানে জায়গায় গেছেন, আপনি যদি আরো ভালো করতে পারবেন, আরো ভালো করতে চাইলে কি ওই টাইমটা আরো এফোর্ট দেওয়া লাগবে, তাই না? সো ওই হিসেবে চিন্তা করলে আমার মনে হয় অ্যাকচুয়ালি টার্গেট রাখা উচিত ভালো একটা জায়গায়, মানে এফোর্ট দেওয়ার টার্গেটটা রাখা উচিত। ও যেই ফিল্ডেই যাইতে চায়, অ্যাকচুয়ালি এটা আসলে ম্যাটার করে, এটা হচ্ছে ট্রু ম্যাটার করে। তো যদি ভালো জায়গায় যেতে চাই তাহলে হচ্ছে যদি দেশে চিন্তা করি, ভালো বলতে কি আসলে? ভালো বলতে কি মানুষে তো ভালো মন্দ বিচার করে দেয়। আমি ভালো না খারাপ এটা তো আসলে আমার কাছে কোনো মানে পাথর নেই যে আমি জাজ করে দেখবো আমি ভালো না খারাপ। মানুষ আমার কি বলতেছে এটা, এটার জন্য যদি দেখি মানুষ তো বলে দেবে যে অমুক প্রতিষ্ঠানটা ভালো, মেজরিটি যদি বলে ওইটা ভালো, তাহলে ওইটা অ্যাচিভের জন্য ট্রাই করা যেতে পারে। ওই ট্রাইটা করার পরে গিয়ে না বোঝা যাবে আর কোনো প্রতিষ্ঠান তো আসলে খারাপ না, প্রতিষ্ঠান সবগুলোই ভালো, আমাদের ভালো যেটা মানুষ সবাই যেটাকে ভালো বলতেছে ওখানেই গেলাম, এটাতে আর কি। এটা বাট মানে এন্ড পয়েন্ট বলতে কিছু নাই। ট্রু, এটা জার্নি, একটা জার্নি। হ্যাঁ, আপনার জার্নি একটা টাইমে খারাপ হইতেই পারে। ট্রু। এখন ভালো করার জন্য কি আপনার পরের পার্টটুকু যদি এফোর্ট দেন তাহলে এর পরের জার্নিটা ভালো হবে, তাই না? আপনি 1 বছর এফোর্ট দিলেন, তাহলে এটার আউটপুটটা পরে পাবেন। 2 বছর এফোর্ট দিলেন, আউটপুটটা পরে পাবেন। এখন 2 বছর এফোর্ট দেওয়া হয়নি, ঠিক আছে, লাইফে তো এফোর্ট দেওয়ার আরো টাইম আছে, ওখানে তো জাস্ট এন্ড হয়ে যেতেছে। অপরচুনিটি অনেক জায়গায় আছে, মানে এফোর্ট দিলেই ক্রিয়েট হয়ে যাবে।
আচ্ছা, আরেকটা বলি তো, মানে বলতে বলতে মনে পড়লো এটা। ধরো কেউ কারো মনে এই প্রশ্নটা আসতেছে, আমি যদি ভুল না করে থাকি, তোমার একটা কমেন্টের মধ্যে জানাতে পারলে ভালো হবে যে এই প্রশ্ন আসছিল কিনা। ভাইয়া তো টপার ছিল নিজে, মানে পুরোটা জার্নি টপার ছিল, টপার স্টুডেন্টদের জন্য এই চ্যানেল বানিয়েছে, টপারের জন্যই কাজ করতেছে। আমি তো ব্যাক বেঞ্চার। আচ্ছা, হ্যাঁ, টপারদের জন্য কিন্তু কাজটা শুরুতে ছিল, হ্যাঁ, বাট এরপরে দেখলাম যে অ্যাকচুয়ালি সবার জন্য কাজ করা উচিত, কারণ টপার তো স্পেসিফিক, এটা ছোট। তো এর থেকে যদি সবার জন্য কাজ করি তখন ইম্প্যাক্টটা অনেক বড় রাখা যাবে। তো এরপর থেকে যে 22 ব্যাচের পর থেকেই বেসিক্যালি ওই যে ক্যালকুলেটর হ্যাকস, এমসিকিউ হ্যাকসের পর থেকে শুরুটা ছিল টপারদেরকে টার্গেট করে, এরপর কিন্তু পুরোটা জেনারেলাইজড হয়ে যায়। ওই যে পরীক্ষার আগের যে রিভিশন ক্লাস থেকে শুরু করে সবগুলা কিন্তু পুরো একদম জেনারেল অডিয়েন্সের জন্য, বরঞ্চ ওগুলা কিন্তু টপারদের জন্য না। আচ্ছা, যারা ধরেন খুবই টপার, ওরা নিশ্চয়ই পরীক্ষার আগের দিন রাত্রে এসে তো ক্লাস করবে না, ট্রু। তাই না? সো এরপর অডিয়েন্স অ্যাকচুয়ালি মানে রাকিব আসলে এখন সবার, হ্যাঁ, হ্যাঁ, রাকিব আসলে একটা জায়গার না, বাট এটা মনে হতে পারে মানুষের যে এর একটা মানে মানুষের একটা কনফিউশন ক্রিয়েট করে কিনা, বা ওর নিজের মনের মধ্যে কনফিউশন যে আচ্ছা আমি তো ব্যাক বেঞ্চার্স। সত্যি কথা বলতে কি, একটা ক্লাসে 60টা বেঞ্চ থাকলে কাউকে না কাউকে ব্যাক বেঞ্চার হতেই হবে আর কি, এটাই স্বাভাবিক আর কি। কখনো হচ্ছে যে রোল 1 যে ওখানে কখনো ব্যাক বসতে হতে পারে আর কি। সো ইট ডাজন্ট মিন যে আমি ব্যাক বেঞ্চার্স। মাইন্ডসেটটা এরকম রাখা যাবে না, যে যেখানেই করুক না কেন, তো ওকে সেখান থেকে আসলে ভালো করার স্কোপটা আছে, যেটা তুমি বললে যে এটা জার্নি। তো ও কি করবে না করবে এটা ডিসাইড হবে আসলে মানে ওর মাইন্ডসেটটার উপরে আর কি এটাতে। সো আচ্ছা, তোমার এই জায়গাটার মধ্যে আমার একটা জিনিস খুব ভালো লাগতেছিল, বারবার তুমি অনেক মানে বোল্ডলি ওইটা বলতে পারতেছো যে তোমার আসলে এই জার্নিটার মধ্যে ভালো লাগা কাজ করতেছে এটাতে। আচ্ছা, এখন তুমি আমাকে বলো যে যখন তোমার এসিএস এর সাথে কানেকশনটা হইলো, হ্যাঁ, তখন কিন্তু তোমার ওই ম্যাথ অ্যান্ড সায়েন্স নার্ডস এটাকে ছাপিয়ে তুমি এসিএস এর টিচার, এই পরিচয়টা আসলে একটু বড়। তো এই দুটো পরিচয়ের মধ্যে তুমি আসলে যদি প্রায়োরিটি করতে বলি, তুমি কোনটাকে প্রায়োরিটি বেশি দিবা? আচ্ছা, এই ব্যাপারটা এরকম, আমি কিন্তু দুইটারই পার্ট, ওকে, দুইটাই আমার। সেরকম না যে আমাকে এটা ছেড়ে ওটাতে যাইতে হইতেছে বা ওটা ছেড়ে এটাতে যাইতে হইতেছে। সো ডেফিনেটলি দুইটা পরিচয় আমার কাছে, বাট এবং শুরুর দিকের পরিচয়টা তো ডেফিনেটলি সবার কাছে। এগুলো ছাপিয়ে আমি কোনো জায়গার টিচার এরকম না। আচ্ছা, আমি বাংলাদেশের ম্যাথ টিচার, এই পরিচয়টা ডেফিনেটলি। আমি মানে কোন প্ল্যাটফর্মে আসছি বা কোথায় কাজ করতেছি ডাজন্ট ম্যাটার। ওকে, আমি ম্যাথ পড়াচ্ছি, আমি ম্যাথ পড়াচ্ছি। আমি যদি ধরেন এখন কোনো কিছুই নাই, সবকিছু জিরো, তখনও আমি এই পরিচয়টাই বেশি করবেন। আমার ড্রিমও এটা যে হয়তো লং টার্মে জানি না মানুষের পার্সপেক্টিভ চেঞ্জ হয়, হয়তো এখন 25 বছর বয়স, এখন হয়তো অনেক কিছু অন্যরকম লাগতেছে, হয়তো 30-এর পরে 35 পরে অনেক কিছু চেঞ্জ হবে, বাট এখন আমার টার্গেট বা ড্রিম হচ্ছে ওই তো পুরা বাংলাদেশের পুরা জেনারেশনের ম্যাথ টিচার হয়। ওকে, ইনশাআল্লাহ তুমি সেটা পারবা, কারণ হচ্ছে তুমি সব রেঞ্জের অডিয়েন্সের কাছে খুব সহজে অ্যাক্সেসিবল আর কি। ওরা তোমার কন্টেন্টটা দেখলে না তোমার কাছে পৌঁছাইতে পারে। কারণ তোমার প্রত্যেকটা, আমি তোমার ক্লাস দেখছি, কারণ আমার দেখতে হয়েছিল, আমি তোমাকে এর আগেও বলছিলাম যে তোমার সামনে এসে অনেকক্ষণ লম্বা ডিসকাশন হয়েছিল, কারণ আমি ওটা দেখে আমি নিজে ইন্সপায়ার হয়েছি আর কি এটাতে। আচ্ছা, এখন তুমি আমাকে এটা আরেকটা জিনিস বলো যে তুমি যে ম্যাথের জার্নিটা যখন দিলা, এটার মধ্যে তুমি যে একটা সেলিব্রিটি পর্যায়ে চলে গেলে, একবার একবার তুমি একটা মানে বেস্ট টিচার হওয়ার জন্য কাজ করতেছো, তুমি একটা আইডল হওয়ার জন্য কাজ করতেছো। এই যে জার্নিটা তুমি যখন দিচ্ছ না ডেইলি, এই জিনিসটা তোমাকে মানে কোন জিনিসটা মোটিভেট করে এখনো? ওই সময় তো একটা সময় দেখতেছে তোমার বেশি ভিউজ আসতেছে, একটা সময় বেশি তেমন দেখা গেল যে একটা অ্যামাউন্ট চলে আসছে, তো এখন তোমাকে কোন জিনিসটা মোটিভেট করে এখন ডেইলিটা? এখন আমি কিন্তু এখনো কমেন্ট চেক করি প্রতিদিন। ওকে, এখন তো কমেন্ট অনেক বেশি, এখন অনেক বেশি, বাট চেক করা হয় আচ্ছা, যে স্টুডেন্টরা কিভাবে বেনিফিটেড হইতেছে। হ্যাঁ, তো এখন ওই তো ওই জিনিসটাই যে আমি অনলাইনে পড়াইলে একজন মানুষ হয়েও পুরা বাংলাদেশকে পড়াইতে পারবো, পুরা বাংলাদেশের সব শিক্ষার্থী আমার ম্যাথ ক্লাস করতেছে, মানে এইটা চিন্তা করলেই তো মোটিভেশন চলে আসে, তাই না? আমি একটা ইউটিউবে ফ্রি ক্লাস দিলাম, একটা টাইম আসলো যে বাংলাদেশের লাখ লাখ শিক্ষার্থী, আমি এমন ভাবেই
এগুলো ডিজাইন করতেছি যাতে যে কেউ যদি দেখে সবাই বুঝতে পারে, কমন ফর অল। সো এই জিনিসটা যখন মাথায় আসে, এটা তো আমাকে ধরেন ইনাফ মোটিভেশন করার জন্য যথেষ্ট। আচ্ছা, তুমি তোমার গ্রুপে আমি দেখছি যে তুমি মানে ম্যাথ টিচার হওয়ার জন্য বেশ কয়েকজনকে মনে হয় একটা কন্টেস্ট দিছিলা। হ্যাঁ, তো তুমি কি ওখানে কাউকে তোমার মতো কাউকে খুঁজে পেয়েছিলে? ডেফিনেটলি এরকম আমার স্টুডেন্টরা আমার থেকে বেটার হবে, এটা 100% গ্যারান্টেড। হ্যাঁ, এটা আমি একটু মানে বোল্ড হয়ে বলতো। বলবো, মানে একটু অহংকার করেই বলবো হ্যাঁ। যে আমি তো টিচার হিসেবে আমাকে পাইনি, আচ্ছা। তাই না? So, আমি টিচার হিসেবে যেরকম টিচার এক্সপেক্ট বা যেরকম কাউকে চাইছি, বা আমি এক্স্যাক্টলি ওরকম হওয়ার ট্রাই করি। আমি স্টুডেন্ট অবস্থায় একজন টিচারকে মানে যেরকম হলে আমার সবচেয়ে ভালো হইতো, আমি ওরকম হওয়ার ট্রাই করি। সো ডেফিনেটলি আমার স্টুডেন্টরা আমাকে টিচার হিসেবে পাইতেছে। এটা একটু অহংকারের কথা মনে হতে পারে, বাট আমি এটা বললেই বলবো। সো ডেফিনেটলি ওদের ক্যাপাবিলিটি আমার থেকে বেশি হওয়া উচিত, অ্যান্ড ডেফিনেটলি আছে। আমার স্টুডেন্টরা আমার থেকে বেশি ট্যালেন্টেড। এখন যদি ধরেন হেড টু হেড ম্যাথ ব্যাটেলে বসায় দেন আমার স্টুডেন্টদের সাথে আমার, এরকম মিনিমাম 10% স্টুডেন্ট থাকবে যাদের সাথে আমি পারবো না হেড টু হেড ব্যাটেলে। তো ওরা আমার থেকে বেশি বেটার স্টুডেন্ট। ওই 10%-এর মধ্যে অ্যাটলিস্ট 2 to 5% তো হবে যার প্রেজেন্টেশন থেকে শুরু করে সবকিছু বোঝানোর স্কিল আমার থেকে বেটার হবে। সো ডেফিনেটলি আমার স্টুডেন্ট আমার থেকে বেটার স্টুডেন্ট, বেটার টিচার অ্যান্ড বেটার এভরিথিং হবে। এটা কিন্তু সাকসেস মেজারে একটা অনেক বড় স্কেলের মধ্যে যদি বলি আর কি এটাতে। হ্যাঁ, এটা অনেক বড় একটা পাওয়াও কিন্তু। হ্যাঁ, আর স্টুডেন্টদের জন্য যদি বলি এটা কথা যে তোমার টিচার তোমাকে নিয়ে এটা ভাবতেছে, এটা অনেক বড় একটা পাওয়া। কারণ অফলাইন টিচার না, ঠিক এভাবে বলাটা ঠিক হবে না। অনেক টিচারকে আমি আমার জায়গা থেকে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, এটা মানে ফিল করতে পারে না কখনো যে আমার স্টুডেন্ট আমার থেকে বেটার হবে। সবসময় এটা মনে হয় যে যা শেখাচ্ছি, যতটুকু শেখাচ্ছি এতটুকুই শিখবা তুমি, এর থেকে বাড়তি কথা কেন, মানে এর থেকে বাড়িয়ে কেন কোশ্চেন করতে হবে, এর থেকে নলেজের জায়গাটা অনেক ছোট বা কনসাইজ করে রাখার মতো আসলে আছে। তো তোমার এই কথাগুলো শুনে ওটা মনে হচ্ছিল যে না, মানে যারা শুনতেছে তারা মনে হয় একটু মোটিভেটেড হয়ে গেছে যে আমি করে ফেলবো। আসলেই করে ফেলার সুযোগটা অনেক বেশি আছে। আচ্ছা, এখন তুমি আমার এটা বলো যে তোমার যে গ্রুপে একটার পর একটা নাম্বার আনলক হইতেছে, গ্রুপে বলো, ইউটিউব চ্যানেলে বলো, সবগুলোর মধ্যে আর কি, এটাতে তুমি অবশ্যই পুরো বাংলাদেশকে সার্ভ করার জন্য যে টার্গেটটাকে নিয়ে আগাচ্ছ, এই টার্গেটটা তুমি অবশ্যই অ্যাচিভ করতে পারবে। এখন তুমি এটা অনলাইনে করতেছো, যদি কখনো অফলাইনে যাওয়ার আগ্রহ আছে কিনা? অফলাইনে পড়াতে পারলে হয়তো অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হইতো। আমি কিন্তু অফলাইনে কখনো পড়াইনি, মানে ব্যাচে কখনো না, মানে একবারও না। ওকে। সো অপূর্ব দাদার ওখানে মনে হয় একটা ভিডিও দেখছিলাম, ওটা জাস্ট এমনি। সো আমার অফলাইনের পড়ানোর এক্সপিরিয়েন্স নাই। এখন যদি আমাকে একটা অফলাইন ক্লাসে ছেড়ে দেওয়া হয়, আমি কতটুকু পড়াইতে পারবো আমি জানি না, কারণ আগেও বলছি যে সবার সামনে গিয়ে কথা বলার একটা ভীতি আমার এখনো আছে, সো 400 স্টুডেন্ট বা অনলাইনে 10-15 হাজার স্টুডেন্ট ডাজেন্ট ম্যাটার, আমি তো ক্যামেরার দিকে তাকায় কথা বলতেছি। সো একটা রোবোটিক হয়ে গেছে ব্যাপারটা। বাট অপূর্বতা তো অফলাইনে 400-500 পোলাপান পড়ায়। সো একটা 400-500 পোলাপান ভরা ক্লাসে আমি কতটুকু কন্ট্রোল করতে পারবো বা কতটুকু পড়াতে পারবো, ওইটা নিয়ে আমার এখনো ডাউট আছে, কারণ আমি কোনোদিন এখনো ট্রাই করি নাই, আমার ভয়টা আছে। আর অফলাইনে আমার অ্যাকচুয়ালি ইচ্ছা যদি থাকে তাহলে স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন করার হয়তো কিছু ইচ্ছা আছে, বাট এর বাইরে অফলাইনে পড়ানোর ইচ্ছা নাই আসলে। আমি একটা আরেকটা পার্সপেক্টিভ বলি। আমি এখানে বসার আগে আমি একজন স্টুডেন্টকে জিজ্ঞাসা করছি, রাকিব ভাইয়া, যে হচ্ছে ম্যাথ পড়ায়, যে হচ্ছে যে এসিএস এর সাথে কানেক্টেড, এসিএস কোর্সগুলোর সাথে আছে, এই পরিচয়গুলোর বাইরে রাকিব ভাই কোন পরিচয়টা তুমি জানো? আচ্ছা, তো আমি এটা জিজ্ঞাসা করছি, তো স্টুডেন্টদের কাছে এর বাইরে তো আচ্ছা নাই, পরিচয় তো নাই। না, তো ওরা না কিভাবে ডিফাইন করতেছে যে ও আচ্ছা, রাকিব ভাইয়া অনেক কি বলে ক্যাজুয়াল একটা মানুষ থাকে। হ্যাঁ, খুব নর্মালি থাকে আর কি। ও আসলে উনি খুবই মানে জাঁকজমকপূর্ণভাবে থাকে না, এটা খুবই ভালো লাগে তার কাছ থেকে। রাকিব ভাইয়া হচ্ছে যে গাড়ি চালায়, তো এটাতে আসলে এটাতে ভালো লাগা আছে না, রাকিব ভাইয়ের মতো আমার একটা গাড়ি থাকবে, এরকম একটা কথা শুনছি আমি এটাতে। তো এই যে তুমি চিন্তা করে দেখো যে তোমার রেগুলার লাইফটা যেভাবে তুমি কন্টিনিউ করো, এইটা দেখে একটা স্টুডেন্টের মনে হচ্ছে যে ও এরকম নিজেকে গ্রো করবে। তুমি যেভাবে গাড়ি চালানোর ব্যাপারটাকে কেন বলতেছি,
আগে না বাংলাদেশ কখনো এটা দেখেনি যে বাংলাদেশে একটা টিচারের একটা গাড়ি আছে। নর্মালি মনে হয় দেখে একটা টিচার একটা সাইকেল আছে, মানে ট্রু কিন্তু হ্যাঁ দেখে নাই। তো এখান থেকে ও একটা ড্রিম দেখতেছে, এটা দেখতেছে। তো এই ড্রিমটাকে যে ও দেখতেছে, তুমি ওর জন্য কি মেসেজটা দিবা বলো তো, জাস্ট ম্যাথের বাইরে? হ্যাঁ, যে কোনো কিছু অ্যাচিভ করা পসিবল। ওকে। হ্যাঁ, সো এটার জন্য লেগে থাকতে হবে, এফোর্ট দেওয়া লাগবে। অ্যান্ড একটা জিনিস ওর ড্রিম ছিল, ও এটা মিস করে ফেলছে। তার মানে এই না যে অন্য কোনো ড্রিম দেখা যাবে না, ওটার পেছনেও লেগে থাকা যাবে, তাই না? সো ফেইলিয়ার এটা না যে তুমি কোথাও একটা ড্রিম দেখছো, এটা সাকসেসফুল হইতে পারো নাই, ওটা ফেলিয়ার না। ফেলিয়ার হচ্ছে তুমি ছেড়ে দিলা, আর কিছু করলাই না। বুঝতে পারছি। ফর এক্সাম্পল, কারো টার্গেট ছিল বুয়েট, ও বুয়েটে চান্স হয় নাই, হ্যাঁ, তো ওখানে ও ছেড়ে দিল, ও ফ্রাস্ট্রেটেড, ও আর কোনো জায়গায় এফোর্টই দিল না, ওইটা ফেলিয়ার। হ্যাঁ, বরঞ্চ ওর টার্গেট তখন এটা হওয়া উচিত, যে ছেলেটা বুয়েটে চান্স পাইছে, ও নেক্সট 4 বছরে এফোর্ট দিয়ে বুয়েটে যারা চান্স পাইছে ওদের সবার থেকে বেটার করবে। ওকে, এরকম কিছু একটা বানাইতে পারবে যেটা পসিবল, যেখানে ও বুয়েটিয়ানদের চাকরি দিতেছে। So, ছেড়ে দেওয়া যাবে না, কারণ তুমি হয়তো যে ড্রিমটা দেখছো সেটা ইয়ে করতে পারো নাই, কারণ হয়তো ঠিক মতো এফোর্টটা দেওয়া হয় নাই বা ভাগ্যে ছিল না। এরপরে এফোর্ট দিলে হয়তো আবার নতুন একটা আসবে, নতুন একটা ক্রিয়েট করতে পারবে। আচ্ছা, তুমি কখনো এটা তুমি অলরেডি বলছো, তুমি যেটা আমি আবার কোশ্চেনটাকে নিয়ে আসলাম, যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে তুমি কোনো ভলান্টারি কাজের সাথে অ্যাড হয়েছিলা, যে কোনো কাজে আমি ভলান্টারি করবো, মানে এই পড়ানোর বাইরে আর কি, অন্য স্কিল গ্রো করার জন্য? প্রোগ্রামিং স্কিল গ্রো তো করছি, প্রোগ্রামিং করছি, ভিডিও এডিট করছি, হ্যান ত্যান করছি। ভলান্টারি কাজ এটাই ছিল, পড়ানোটাই ভলান্টিয়ারি ছিল, কিন্তু ফার্স্ট 1-1.5 বছর পুরোটাই ভলান্টিয়ারি ছিল। এর বাইরে অন্য কিছু করার টাইম, সুযোগ, অ্যাকচুয়ালি নার্ডস কথাটা আসলে চলে যায়। আসলে জিনিসটা একদম রিফ্লেক্ট করে। হ্যাঁ, পড়া এবং পড়ানো, এই দুইটাই, এই দুটার মধ্যেই তোমার ছিল। আর খেলাধুলা অনেক পছন্দ করতাম, মানে আমি এখনো করো, পছন্দ করি, মানে পারি ভালো। কি খেলো? ক্রিকেটে যে কেউকে জিজ্ঞেস করলেই হবে। আচ্ছা, একদম তাহলে যারা আমার সাথে খেলছে বা আমার পেস বল ফেস করছে, আচ্ছা ওরা অ্যাকচুয়ালি বলতে পারবে। আচ্ছা, আর এই একটাই, ক্রিকেট খেলাই পছন্দ করতাম, ক্রিকেট খেলাই অনেক ঝোঁক ছিল, আগ্রহ ছিল। একটা সময় এরকম হইতো যে অনেক টাকা জমায় ক্রিকেট বল কিনতাম। এরকম হইতো যে আমরা প্লাস্টিকের বোতল টোতল এগুলা জমায়ে, এগুলো ভাঙায় গেছে বিক্রি করে, ওই টাকা দিয়ে ক্রিকেট বল কিনে, ব্যাট ছিল না, ব্যাট বানায়, আচ্ছা, কাঠ দিয়ে কেটে ব্যাট বানায় তারপর খেলতাম। এটা কলেজ পর্যন্ত ছিল। আচ্ছা, এরপর তো আসলে এখন তো সবকিছু আছে, কিন্তু সময়টা নেই, সময়টা নাই। হ্যাঁ, আসলে সময়টা নাই। আবার ধরো যে ওই ফ্রেন্ডদের যে সার্কেলটা ছিল, যাদের সাথে খেলতে যাওয়া হইতো আর কি, তো ওইটাও কিন্তু আর এখন ওরকম ওটা এখনো আছে, কিছুটা আছে। আমরা কিন্তু আমি অভিদাদা, তারপর মাসুর ভাই, ওনারা সবাই মিলে ক্রিকেট খেলা হয়, তো ওটাও কম, ওদের সময়টাও অ্যাকচুয়ালি নেই। দেখা যায় যে আমার যেদিন ক্লাস, ওনাদের দিন ক্লাস নাই, আর ওনাদের যেদিন ক্লাস, আমাদের দিন ক্লাস নেই। বুঝতে পারছি একটু। আচ্ছা, তার সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম। তুমি হচ্ছে যে সবচেয়ে ভালো যে কাজটা করছো, নিজেই পুরা জার্নিটা বলে ফেলছো। তো দ্যাটস আসলে আমার অনেকগুলো জায়গায় ঢোকার ইচ্ছা থাকলেও আমি ঢুকি নাই, কারণ ফ্লুয়েন্সিটা খুবই খুবই সুন্দর ছিল আমার কাছে বলে মনে হয়েছে, আমার শেখার জন্য আর কি ভালো। তো এই জায়গা থেকে না, আমি যখন এই পডকাস্টটা ডিজাইন করতে গেছি, তো আমি চাইছিলাম যে একজন মানুষের বড় হওয়ার পেছনে টাকাটাই হচ্ছে প্রথম বাধাটা না, বরঞ্চ সঠিক অপরচুনিটিটা সঠিক সময়ে সঠিক মানুষের কাছ থেকে না জানাটা হচ্ছে বড় একটা বাধা। এটা আমার জায়গা থেকে ট্রু, এটা অ্যাকচুয়ালি ট্রু। কারণ আমি যখন শুরু করছি তখন অনলাইনটা জাস্ট গ্রোয়িং ফেজে ছিল। এখানে আমি অনেক বড় একটা অপরচুনিটি পাইছি। এখন মোটামুটি কিন্তু সবকিছু স্যাচুরেটেড। এখন যদি আবার সেই রাকিব স্টার্ট করে, ও কিন্তু পারবে না। ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। কারণ আমি ওই টাইমে ট্যাবে লিখে 1 বছর 1.5 বছর নিজের চেহারা না দেখায় স্ক্রিন রেকর্ড করে ক্লাস করা নিছি। এখন যদি কেউ এটা শুরু করে, কেউ ওর ক্লাস দেখবেই না। সবকিছু অনেক বড় একটা টাইমলাইন, অপরচুনিটি, রাইট টাইমে রাইট ডিসিশন, সবকিছু ম্যাটার করে।
তোমার তোমার কথাগুলো শুনে যখন মনে হচ্ছে অনেক কিছু জিনিস ক্লিক করে গেছে ওই মোমেন্টে আর কি। হ্যাঁ, তো এই মোমেন্টে এটা আমি অনেক হ্যাঁ। লাকি যে ফরচুনেটলি যে আমার লাইফে অনেক কিছুই জাস্ট ক্লিক ক্লিক করে গেছে। অনেক সময় এটা হয় না, অনেক আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে একটা স্টোরি আসলে দাঁড়ায়, বাট তোমার এটা ক্লিক করে গেছে এন্ড এটার জন্য আসলে থ্যাঙ্কস টু আল্লাহ। এখানে আসলে এটা হয়ে গেছে সবকিছু, তোমার এটা প্ল্যানে ছিল না। তুমি দেখো প্ল্যান গুলো কোথা থেকে কিভাবে যাচ্ছে। আরেকটা জিনিস তুমি বলবা কিনা যে গোয়িং টু দ্য ফ্লো, আমি দেখতেছিলাম যে তোমার কথা একটা ফ্লোতে যাচ্ছিল, কিন্তু তুমি ফ্লোতে যাওয়ার মোমেন্টে যখন যা পাচ্ছিল এটাকে টেস্ট করে নিয়ে নিছো আর কি, এটা কাজ করছো। And যে জায়গায় তুমি কাজ করছো তোমার মাইন্ডসেটটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। আমি দেখতেছিলাম না, আমি লিখতেছিলাম জিনিসগুলো, কয়েকটা ওয়ার্ড লিখছি যে তুমি একটা সেলফ ড্রিভেন মানুষ, তোমাকে কাউকে আসলে ড্রাইভ করা লাগেনি, তুমি একা সব করে ফেলছো এটাতে। আরেকটা জিনিসটা হচ্ছে কোথায়, তুমি একটা ভ্যালু ড্রিভেন মানুষ, তুমি ভ্যালু দেওয়ার ক্ষেত্রে কখনো কম্প্রোমাইজ করো নি। আমি বারবার এটা দেখলাম যে আমি তোমাকে অনেকবার কোশ্চেন করছি, অনেকভাবে কোশ্চেন করার চেষ্টা করছি যে তুমি আসলে অন্য কিছু বলো কিনা, আসলে বলো নাই। আসলে তুমি নিজেই যা বিলিভ করতা, যা দেয়া দরকার স্ট্রংলি ওটাই করে গেছো। অ্যান্ড এইটা আসলে রিফ্লেক্ট করছে, অ্যান্ড আলটিমেটলি এটাই মনে হয় হওয়া উচিত। আমি যা বিলিভ করি এটি দেওয়া উচিত। অন্য কেউ আমাকে কি বললো যে এটা করা উচিত, ওইটা করা উচিত, কেউ আমার জন্য তো 5 মিনিট ভাইবা বললো, বাট আমার লাইফ তো আমি টানতেছি। এক্স্যাক্টলি এই জিনিসটা আমি স্টুডেন্টদেরকে বারে বারে বলবো। স্টুডেন্টরা চায় যে গাইডলাইন চায়, মোটিভেশন চায়, রুটিন বানায় দাও। আরে ভাই, আমি তোমার রুটিন কি বানায় দিব? তুমি তোমার অবস্থা আমার থেকে ভালো জানো না। গত 2 বছর তুমি তোমার পড়াশোনার অবস্থা জানো, তোমার এখন কোথায় উইকনেস আছে, কোথায় স্ট্রং পয়েন্ট আছে তুমি জানো। আমি বলে দিতে পারবো যে এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, এখান থেকে আসবে, এখান থেকে আসবে, এখান থেকে আসবে, কিন্তু কোনটা ধরে ওই ওয়াইজ ওইটা তো তোমাকে সাজাইতে হবে। তোমার জন্য যেটা আগে অর্জুনের আগে না, তোমার জন্য যে চ্যাপ্টারটা তোমার দৃষ্টিতে মনে হচ্ছে সহজ, ওর জন্য একটা হার্ড হতে পারে, হইতেই পারে আর কি। হ্যাঁ, যেমন ধর আমি অনেকের সাথে শুনছি যে পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টার নাকি তার জন্য ইজি, বাট আমার জন্য তো আমি পারি না। ম্যাথ ওই সময় হয়তো পারতাম, কলেজের জন্য পারার জন্য পারলাম, বাট এখন তো আমি পারি না আর কি। সো বাট অনেকের কাছে দেখা যায় যে মানে ইন্ডিকেশন আর ডিফারেন্সিয়েশন হচ্ছে অনেক হার্ড, বাট আমার কাছে এবার এটা ইজি লাগে। বাট সবার জন্য তো আলাদা আলাদা টেস্টগুলো হয়। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমাকে যাতে সবকিছু মানুষের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে না যাইতে হয়। ভাইয়া যেভাবে বলতেছে, ভাইয়া না বললে পড়বো না, ওকে, কেউ পুশ না দিলে এটা করবো না, পড়বো না, এরকম যাতে না হয়। এরকম হলে টাফ না। তোমার কথাগুলোর মধ্যে এই জিনিসগুলোই বারবার আসতেছিল। তো যারা স্টুডেন্ট আছে তারা যদি এই কথাগুলোর দিকে খুব ভালো ফোকাস দিয়ে সব জিনিসগুলোকে চিন্তা করে নিজের একটা জার্নি যদি ডিজাইন করতে বসে, আমার মনে হয় নেক্সট রাকিব হবা কিনা বা নেক্সট এরকম একটা ম্যাথ টিচার, হ্যাঁ, হবা কিনা আমি এটা জানি না, কিন্তু তুমি এমন একটা কিছুতে পরিণত হবা যেটা থেকে তুমি আবার টপার হতে পারবে আর কি। কারণ এখানে টপার হওয়ার জন্য যে জিনিসটা দরকার, প্রথম কথা সেলফ ড্রিভেন হওয়া উচিত। কোনো টপার স্টুডেন্টকে বাসায় আব্বা আম্মা জোর করে পড়তে বসাইছে এন্ড ও পড়ে টপার হয়েছে, এটা কি পসিবল না? এটা আমি এখানে আমার লাইফের বড় একটা জিনিস আমি এক্সপ্লেন করব যে আমি যখন রাজুকে ছিলাম, আমি যখন রাজুকে ভর্তি হয়েছি তখন রাজু কিন্তু একদম নাম্বার 1 টাইপের ছিল, অনেক ক্রেজ ছিল তখন রাজুকের। হ্যাঁ, 2011-12 সালের থেকে তো রাজুকে সব ভালো স্টুডেন্টরা ভর্তি হতে থাকে, অ্যাডমিশন টেস্ট হতো। তো আমি দেখতাম ক্লাস 6, 7, 8-এ এই ক্লাসগুলায় যারা টপার ছিল, ছোট ক্লাস তো, ওদেরকে যেটা করতো গার্ডিয়ানরা ফোর্স করে পড়াইতো। কলেজে স্কুলে এসে বসে থাকতো, স্কুল শেষে এই স্যারের কাছে নিয়ে যাও, ওই স্যারের কাছে নিয়ে যাও, 3-4টা স্যার পরে আবার বাসায় এনে গার্ডিয়ান ফোর্স দিয়ে পড়াইতো। গার্ডিয়ান কিন্তু সবসময় থাকবে না। ছোট ক্লাসে 1, 2, 3, 4, 5, 6 এগুলোতে হয়তো গার্ডিয়ান ফোর্স করে পড়াতে পারে, বাট একটা টাইমে গিয়ে তোমার নিজেরটা নিজে বুঝতে হবে। 9-10-এ দেখবা হয়তো গার্ডিয়ান পুশ দিতেছে, বাট কলেজে উঠলে সেটা আরো কমে যাবে। এন্ড পরের যে লাইফটা, কলেজ, ইউনিভার্সিটি, এরপর একটা লাইফ হতে তোমার বাবা মা তোমার লাইফে থাকবেও না। নিজের লাইফটা নিজে চলা শিখতে হবে। সো যাদেরকে ওইরকম হয়তো যে গার্ডিয়ানরা পুশ দিয়ে পড়াইতেছে, ওরা 6, 7, 8-এ ভালো টপ করতো, কিন্তু এরপর গিয়ে 9, 10 কলেজ অ্যাডমিশন, ওই টাইমটায় গিয়ে না যারা নিজে থেকে পড়ছে বা পড়তো ওরাই আলটিমেটলি সাকসেসফুল হয়েছে। আমি পুরা জার্নিটা দেখছি তো। সো আমাদের সেকশনে বা 100 জন বা 150 জন পোলাপান যারাই ছিল, আমি সবার জার্নিটাই দেখছি। সো এটা আমি ভাউচ করে বলতে পারি যে আলটিমেটলি সাকসেসফুল
ওরাই ওদের মধ্যে থেকেই হবে যারা নিজে থেকে ওই পুশটা পায়, হুম, নিজে থেকে কাজগুলো করে, কেউ ওকে ধাক্কা দিয়ে করাইতেছে না। হুম, সো নিজে থেকে তোমার যেই কাজটা পছন্দ, তোমার মনে হতে পারে এই কাজটাই তুমি সাকসেসফুল হবা, ওইটাই করা উচিত। সবার পড়াশোনার ক্ষেত্রে হইতে হবে এরকম তো না। হুম। ওকে, গ্রেট। মানে ওই জিনিসটাই দেখো, সেলফ ড্রিভেন ওয়ার্ডটা লিখছি তুমি সুন্দরভাবে আরো এটাকে এক্সপ্লেন করছো। টিচার হলে যেটা করে আর কি, হ্যাঁ, আগে করে টিচার কিন্তু এটা করে সুন্দরভাবে এক্সপ্লেনেশন দিকে সবসময় যায়। তো আমি নিজেও একজন টিচার, কিন্তু আমাকে আসলে আটকায় রাখতে হচ্ছে, যে আমাকে একটা স্টুডেন্ট মোডে বসতে হচ্ছে আর কি এখানে। দেন আরেকটা জিনিসটা হচ্ছে কি, যে যখন তুমি কারোর জন্য কিছু করবা, সেটা যদি আসলে ভ্যালু দেওয়া যদি হয়, ওইখান থেকে মানি আসবেই, এক্স্যাক্টলি। মানি আসবে। কিন্তু আগে মানি চিন্তা করে এখন চিন্তা করবো যে কোন ভ্যালুটা দিলে কি হবে। আমার মনে হয় অন্ততপক্ষে এডুকেশনের এই জায়গায় বা বর্তমান অ্যানালাইসিস যদি করা হয় অনলাইন এডুকেশনটাকে, টাফ। ওটা চিন্তা করলে তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবা, হ্যাঁ, অ্যান্ড আলটিমেটলি হ্যাঁ। এখন কেউ যদি চিন্তা করে দেখো যে রাকিব ভাই তো ওই সময় প্রথম কোর্সে 40 লাখ পাইছে, তাহলে আমি আমার প্রথম কোর্সে 40 লাখ পেয়ে যাবো, এটা করলে টাফ। কারণ ওই সময় ও যখন 40 লাখ ড্র করছে, তখন কিন্তু এর আগে অনেক ফ্রি ভ্যালু দেওয়া হয়েছে, অনেক মানে অনেক। অ্যান্ড আমি যেহেতু চিন্তা করতেছিলাম, দেখো খেয়াল করে দেখো, তুমি যখন বলতেছিলে যে আম, একটা হচ্ছে এমসিকিউ এক্স, সেটাকে ধরলাম ঢাবি সেন্ট্রিক হয়ে যাচ্ছে। কেন? কারণ ঢাবিতে হচ্ছে এমসিকিউ করার সময় আমার লাগতেছে না, ক্যালকুলেটর লাগতেছে না, হাতে কলমে করতে হচ্ছে। আবার বুয়েটের জন্য ওই সময় যখন প্রিলি আসলো, তখন আমরা ক্যালকুলেটর লাগতেছে, দুইটা কিন্তু দুইজন না। তো এই জিনিসগুলোকে আগে ছিল না, অফলাইনে ছিল, ছড়িয়ে ছিটিয়ে কিছু কিছু জায়গায় এটা এনেবল ছিল। কিন্তু অনলাইনে জিনিসগুলো কিন্তু অতটাও স্প্রেডেড ছিল না আর কি। যখন তুমি প্রথম এটাকে ভ্যালু হিসেবে নিয়ে আসলা, তখন কিন্তু মানুষ এটা দেখছে। আর যখন তোমার কাছে ভ্যালু পাইছে, তখনই কিন্তু আবার তোমার ইউনিভার্সিটিতে গিয়ে এটাকে রিফ্লেক্ট করাইছে আর কি, এটা এখান থেকে দেন এটা কিন্তু হয়েছে। তো কারো আসলে এটা ডে ওয়ানে চিন্তা করার দরকার নেই যে আজকে আমি একটা ক্যালকুলেটার, অনেকে আমি এটা দেখছি কিন্তু আজকের ক্যালকুলেটার একটা হ্যাক্স দিব, রাকিব ভাই যেটা দিয়েছে তার তুলনায় ভালোভাবে দিব। হ্যাঁ, আবার অনেকে দেখতেছে যে রাকিব ভাই যেভাবে ম্যাথ করেছে এর থেকে আমি ভালোভাবে ম্যাথ করাবো। এটা করে লাভ নেই। এই কম্পারিজন করে কি আসলে মানে রাকিবের তুলনায় ভালো হওয়া যাবে হয়তো বা, বাট স্টুডেন্ট লাইফে কি, স্টুডেন্টদের লাইফে নতুন করে কিছু ইনপুট হইলো কিনা, এটা নিয়ে একটা কোশ্চেন কিন্তু থেকে যাবে একটা এরকম ভাবে। সো আরেকটা লাস্ট কথা আমি এখান থেকে পয়েন্ট আউট করছি, সেটা হচ্ছে যে দুইটা জিনিস, স্টুডেন্টরা তোমাকে দেখে কিভাবে, আইডল। তুমি স্টুডেন্টের সামনে দাঁড়াচ্ছ কিভাবে, আমি পুরো বাংলাদেশকে ম্যাথ পড়াবো আর কি, এটা যদি ইন এ সেন্স যদি বলি এরকম ভাবে। And এর মাঝখানে ছোট্ট একটা পার্ট আসছে সেলিব্রিটি। তো আমি যদি সামারাইজ করে বলি শেষে, যে আজকের যে আমাদের যে প্রোগ্রামটার মধ্যে আমি বসছি, তা আমি আসলে তুমি অলরেডি তুমি অ্যাডমিট করবা যে আমি আসলে বলিনি তোমাকে যে কি কোয়েশ্চেন করবো আর কি এরকম ভাবে। এখানে থাকে যে জিরো থেকে স্টার্ট করা একজন মানুষকে, সে একজন হিরো হবে। বাট এই হিরোটা আসলে অল্টারনেটিভ ওয়ার্ড আসবে, সেটা ডিসকাশনের মধ্যে দিয়েই আসবে। ডিসকাশনের মধ্যে আমার কাছে দুইটা ওয়ার্ড আসছে, একটা হচ্ছে আইডল, আর একটা আসছে সেলিব্রিটি টিচার আর কি এটাকে। সো এবার তুমি এই দুইটার মধ্যে হেড টু হেড করবা, আমাকে বলবা যে এই দুইটার মধ্যে কোনটাকে তুমি পার্সোনালি প্রেফার করবা, যেটার মধ্যে এবং স্টুডেন্টরা তোমাকে চিনবে। একটা আইডল তুমি ওর সামনে হবা, নাকি একটা সেলিব্রিটি ম্যাথ টিচার হবা? ফার্স্ট অফ অল, মানে একজন মানুষের লাইফে মানুষ কখনো ফুললি আইডল হইতে পারে না অ্যাকচুয়ালি। কারণ আইডল কিছু দিক দিয়ে হতে পারে, প্রত্যেক মানুষেরই কিছু শর্টকামিংস থাকে। আমাকে সবাই অনলাইনে দেখতেছে ভাইয়া পিকচার পারফেক্ট সবকিছু, এরকম না। আমার লাইফে অনেক স্ট্রাগল আছে, অনেক কিছু আছে, অনেক খারাপ সাইড আছে, হ্যাঁ আমারও অনেক শর্টকামিংস আছে। সো ডেফিনেটলি হয়তো কিছু দিক দিয়ে মানুষজন করতে পারে। আর সেলিব্রিটি টিচার, আমি শুরুর দিকে এটা অনেক এনজয় করতাম, এখনো করি যে স্টুডেন্টদের সাথে দেখা হলে আমি একবারে গিয়ে কথা বলি, হাই হ্যালো, সেলফিটা আমি একবারে তুলতে চাই। সো এটা আমি এখনো এনজয় করি। তো এই দুইটার মধ্যে কোনটা, মানে কোন পরিচয়টা নাকি কোন পরিচয়টাকে তুমি আসলে বেশি করে দেখবা? তাহলে তুমি দুইটাকেই রাখতে পারো, Actually, দুইটা। বাট আইডল না, হ্যাঁ, এই ব্যাপারটা অনেক কমপ্লিকেটেড। ওকে। হ্যাঁ, মানুষের লাইফে কিছু দিক দিয়ে আইডল হইতে পারে, বাট সব দিক থেকে একজন মানুষ সেটা আইডল হওয়া টাফ। হয়তো রিলিজিয়ান দিক দিয়ে, যার যে রিলিজিয়ান, আমাদের রিলিজিয়ানে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আলাদা জিনিস। বাট কিছু অ্যাঙ্গেলে ওরা তোমাকে যেভাবে দেখতেছে, অ্যাজ এ ম্যাথ টিচারের জায়গা থেকে, ভাই ক্যারেক্টারের জায়গাটা থেকে, একদম আদর যত্ন করে পড়ানোর জায়গাটা থেকে, ও যে জায়গাটা স্ট্রাগল করতেছে সে জায়গায় তুমি তাকে তুলে ধরছো আর কি, মানে ঠিক মোমেন্টে তোমার হাতটা পাইছে যে। তো ও আসলে তোমাকেই একটা
মানে সামনে রেখে ওর সামনে দিনগুলো ডিজাইন করতেছে। হ্যাঁ, ও তোমার সাথে সারা জীবন তোমাকেই সামনে রাখবে, ব্যাপারটা এমন টাইপের না আর কি, অন্য কাউকেও সামনে পরবর্তীতে রাখবে, বাট কিছুক্ষণের জন্য তো তোমাকে রাখতেছে। তো এটা আসলে আমার মনে হয় অনেক তোমার বড় জন্য একটা অনেক পাওয়া। বড় পাওয়া একটা এটা। আর সেলিব্রিটি টিচার, সেলিব্রিটি আসলে অনেকেই হয়, কিন্তু ইম্প্যাক্ট ফেলছে এরকম সেলিব্রিটি কম হয়েছে। আবার কাউকে সেলিব্রিটি করা কিন্তু মানে করানো হয়, আমি যদি বলি, হ্যাঁ, সেলিব্রিটি করানোর কিন্তু ওয়ে থাকে কিছু আর কি এটাতে। বাট তুমি কিন্তু সেলিব্রিটি তোমাকে করানো হয় নাই, তুমি অলরেডি সেলিব্রিটি হইছো। হ্যাঁ, মানে আমি যদি বলি অপার ভাই আর অভিনেতা তোমাকে নিয়ে আসার আগে তুমি কিন্তু আসলে মানে তোমার বইটা তুমি এরকম কিছু একটা ফেস করছিলা। হ্যাঁ, তো এই যে আমি বলবো যে তুমি সেলিব্রিটি টিচার নাথিং লাইক তোমাকে কেউ করছে, তুমি অলরেডি এটা হয়েছো আর কি, সো ইউ ডিজার্ভ দিস। এটার জন্য আমি অনেক গ্রেটফুল। আমার হ্যাঁ। এই জার্নিটার জন্য আমি আমার স্টুডেন্টদের কাছে and সবার কাছে অনেক বেশি গ্রেটফুল। তো ওরা না থাকলে হয়তো এই পর্যন্ত আসা হইতো না। মানে 25 বছরের একটা ছেলে কতটুকু ইম্প্যাক্ট রাখবে, এত স্টুডেন্টদেরকে পড়াবে, এটা তো আমার কল্পনার বাইরেও ছিল। হ্যাঁ, কারণ আমি ছোটবেলা থেকে ইন্ট্রোভার্ট, বইয়ের ভিতরের মানুষ ছিলাম, পড়াশোনা এগুলা নিয়েই থাকতাম। কিন্তু পড়াবো, সবার সামনে কথাবার্তা বলবো, সবাইকে গাইডলাইন দিব, মোটিভেশন দিব, এগুলো আমি কখনো ভাবি নাই। সো হয়ে গেছে, আমার জার্নিটা এরকম ছিল, হয়তো সেটা চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড আমি গ্রেটফুল সবার কাছে, আল্লাহর কাছে এতটুকু পর্যন্ত যা হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ রাকিব। দেখো, আমি আর এটাকে এক্সটেন্ড করব না যে তোমার কাছে কোয়েশ্চেনগুলোকে, কারণ অলরেডি আমাদের সবকিছু চলে আসছে। আমি হচ্ছে যে শুধুমাত্র স্টুডেন্টদের জন্য যারা এই ভিডিওটা দেখতেছে, পাশাপাশি যদি কোনো গার্ডিয়ান দেখে থাকে বা অন্য কেউ যদি দেখে থাকে, তাদের জন্য জাস্ট বলবো এটাকে যে আজকের এই ভিডিওটার থেকে বেশ কিছু ওয়ার্ড আসলে আসছে। সেই ওয়ার্ডগুলোকে যদি পাজলের মতো সাজানো যায়, তাহলে ইনশাল্লাহ নেক্সট লাইফটা সুন্দরভাবে ডিজাইন করা পসিবল আর কি। সেটা হচ্ছে, আমি আবারও একটু রিকল করে দিচ্ছি, সেলফ ড্রিভেন একজন মানুষ হওয়াটা দরকার। সেলফ ড্রিভেন জিনিসটা কি, এটা ও আসলে অনেক সুন্দরভাবে ডিফাইন করছে। দেন ভ্যালু ড্রিভেন জিনিসটা কি, এটা আসলে ওর কথাগুলো শুনলে বোঝা যাবে এই 2020, 21, 22-এ ও কীভাবে আসলে এই ভ্যালুগুলো দেওয়ার চেষ্টা করছে অ্যান্ড কীভাবে এটা করছে এটা। And আমি ওকে জিজ্ঞাসা করছিলাম এটা ওর নিজের মাথার থেকে করা কিনা, নাকি ও আসলে অন্য জিনিসগুলোকে অ্যানালাইসিস করে করে এটা করা। তো এটা সুন্দর অ্যান্সারও সে দিয়েছে আর কি এটা। পাশাপাশি একটা আইডিয়াল ক্যারেক্টার এবং একটা সেলিব্রিটি ক্যারেক্টার বিল্ড করা, অ্যান্ড এটা কি আসলে চেয়ে হয়েছে নাকি কাজ করতে করতে হয়েছে, এইসব জিনিসগুলো এখানে আছে। তো সেলিব্রিটি, আইডল, ভ্যালু ড্রিভেন, সেলফ ড্রিভেন, এই ওয়ার্ডগুলোকে যদি অ্যাট এ টাইম সাম করা যায়, একটাই জিনিস মনে চলে আসবে, গ্রোথ মাইন্ডসেট। রাকিব শুরুতে আরেকটা কথা বলছিল, যদি ওকে আবার জিরো করে দেওয়া হয় এখান থেকে, ও আবার সেই পড়ানো শুরু করতে পারবে এবং একা একা শুরু করতে পারবে আর কি। তার মানে ওর কাছে কিন্তু গ্রোথ মাইন্ডসেটটা খুবই বেশি স্ট্রং, খুবই মানে খুবই। তো এই জিনিসটাকে আমি বলবো যে আমরা যারা চাই আমার লাইফে আমি যেখানেই থাকি না কেন, সেখান থেকে যদি নিজেকে জিরো হিসেবে কাউন্ট করি, সেখান থেকে যা অ্যাচিভ করতে চাই এখন অ্যাচিভ করা আসলে পসিবল। তো এই প্রোগ্রামটা আমার উদ্দেশ্য আসলে এটাই ছিল। তো আজকে আমি আসলে এখানে শেষ করব। লাস্টে আমি রাকিব তোমার কাছে যাব। তুমি হচ্ছে যে তোমার মতো করে একটু ডিফাইন করবা আজকের প্রোগ্রামটা। পাশাপাশি আমি তোমাকে নিয়ে যতগুলো ওয়ার্ড বললাম, আমি এটাকে ঠিক নাকি ভুল তুমি চাইলে বলতে পারো আর কি। আমি স্টুডেন্টদের জন্য ফার্স্টে কিছু বলি। আসলে পুরোটাই ডিপেন্ড করে পার্সপেক্টিভের উপরে। হ্যাঁ, অ্যান্ড সাকসেসফুল, আনসাকসেসফুল সবগুলাই অ্যাকচুয়ালি রিলেটিভ। তোমার কাছে যেটা মনে হচ্ছে, আমার মনে হয় ওটা যদি ঠিক হয়, ওটার জন্য তুমি লেগে থাকো, হাল ছাড়িও না। হ্যাঁ, আর সব লাইফ সবার অ্যাকচুয়ালি সুটেবল হয়ও না। হ্যাঁ, কেউ একরকম এটা পছন্দ করে, কেউ এটা পছন্দ করে, কারোর জন্য এটা সাকসেসফুল, কারোর জন্য এটা আনসাকসেসফুল। সো মানে বিভিন্ন অপিনিয়ন থাকতেই পারে, কারো কাছে এটা 6 হলে কারো কাছে এটা 9। সো কোনো কিছুই 100% রং, অ্যাটলিস্ট এই ক্যারিয়ার বা এই ব্যাপারগুলোর দিক দিয়ে কোনো কিছুই 100% রং বা 100% রাইট না। হ্যাঁ, সো যেটাই করতেছো লেগে থাকো, হাল ছাড়িও না, এটা হচ্ছে একটা বড় ব্যাপার। আর গ্রেটফুলনেস যতটুকু হইছে, তুমি যতই ভালো করো না কেন, তোমার থেকে ভালো কেউ থাকবে, তোমার থেকে খারাপও কেউ থাকবে, সে সবসময় থাকবে, সবসময় থাকবে, সবসময় থাকবে। তুমি হয়ে গেছো একদম বিশ্বের সবচেয়ে ধরো ধনী হয়ে গেছো,
জাস্ট একটা ক্রাইটেরিয়ার দিক থেকে তুমি টপ করলা, তোমার থেকে তো টপার তো অন্য দিক থেকেও আছে, তাই না? সো কম্পারিজন এন্ড এই ব্যাপারগুলা করা যায়। তুমি কম্পিটিটিভ মাইন্ডসেট হলে ধরো এই করা তোমার জন্য বেটার হবে। তুমি কম্পিটিটিভ, হাইপার কম্পিটিটিভ হয়ে গেলে ওর থেকে বিট দিতেই হবে, বিট দিতেই হবে। আবার তুমি যদি চিন্তা করো যে আমি এগুলা চাই না, আমি হাসি খুশি হ্যাপিনেস নিয়ে চাই, তো যেমন আছে এমন লাইফ লিড করি, ওটাও ঠিক আছে। আমার দরকার নেই, আমার যতটুকু আছে আমি অতটুকুতেই হ্যাপি, আমি আর কিছু করবো না, আমি আমার লাইফটা সুন্দর করে কাটাই দিব। এটাও কিন্তু একটা পার্সপেক্টিভ। আমার কিছু নেই, আমি গ্রামে গিয়ে সুন্দর করে একটা ছোট্ট বাড়ি করে গরু পালবো, হাঁস মুরগি পালবো, আমি লাইফ লিড করবো। ওটাও কিন্তু ধরেন এটাও একটা পার্সপেক্টিভ। সো কোনো কিছুই 100% রং, 100% রাইট না, এটাই বলতে চাই। আর থ্যাংক ইউ ভাই আমাকে ইনভাইট করার জন্য। এতক্ষণ কথা একটানা উইদাউট ইন্টারাপশন আমি মনে হয় আর কখনো বলি নাই। হয়তো আমি পডকাস্ট করছি, দু একটা পডকাস্ট এরকম হইতো যে কোয়েশ্চেন করতো, মাঝখানে অনেক কাট থাকতো, এইটাই কোনো কাট ছিল না, একদম সুন্দর করে আমরা উইদাউট এনি কি করে ফ্লুয়েন্টলি বলছি। তো থ্যাংক ইউ ভাইয়া ফর হ্যাভিং মি। হোপফুলি এটা তোমাদেরকে অনেক বেনিফিট কিছু দিক দিয়ে হইলেও করবে এই পুরো পডকাস্টটা। ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা এই পর্যন্ত থাকবো। ইনশাল্লাহ আমার পরের পডকাস্টে পরের কোনো গেস্টের সাথে আবার দেখা হবে। আমার টার্গেটটা হচ্ছে এরকম যে প্রত্যেকটা প্রফেশনে যে যেখানে ভালো করছে, তো তার কাছ থেকে তার জার্নিটা শোনা, তাহলে যে কোনো কেউ যে কোনো সময়ে জিরো হিসেবে কাউন্ট করে ওই জায়গাটাতে আবার পৌঁছাতে পারবে আর কি। তো যেহেতু আমি পডকাস্টটা রান করতেছি, আমি আসলে নিজে খুঁজতেছি এরকম করে গেস্ট। তো এমনও হইতে পারে যে আমার খোঁজার বাইরেও আসলে আরও গেস্ট থাকতে পারেন, যাদেরকে নিয়ে আমি আসলে তার স্টোরিটা সবার সামনে নিয়ে আসতে পারি। সেখান থেকে আসলে অন্য কোনো মানুষ আসলে একটা রাস্তা খুঁজে পাইলো নিজে নতুন কিছু করার মতো, সেটা সাজেস্ট করা যাবে আমার এই কমেন্ট সেকশনের মধ্যে। এর বাইরেও যদি কারো কিছু বলার থাকে, জানানোর থাকে, কমেন্টের মধ্যে জানানো যাবে। তো ধন্যবাদ তোমাদের সবাইকে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।